আসসালামু আলাইকুম বন্ধুরা, এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল। এখন A to Z একসাথে করা হলো। দেখুন, একদম আমায় ছুবেন না। আমি আপনাকে আমার স্বামী মানি না, এই বিয়ে আমিও মানি না। তুমি জানো না তো কি হয়েছে শুনি? আমি জানি। আর কি যেন বলছো? ছোবো না তোমায়? আজ আমাদের বাসরাত, আর তুমি আমার বিয়ে করা বউ। তোমাকে বিয়ে করেছি কি আলমারিতে সাজিয়ে রাখার জন্য? বাসর মাই ফুড, আমি তো আপনাকে মানতেই পারিনি। আবার বাসর? আমার ধারে কাছেও আসার চেষ্টা করবেন না, নইলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। আচ্ছা, তো কি করবে তুমি? তুমি কি ভেবেছো ভয় দেখালে আজকের মতো এমন একটা রাত আমি তোমায় না ছুঁয়ে কাটিয়ে দেবো? নো ওয়ে। আপনাকে বললাম না আমার কাছে আসবেন না। আপনি এভাবে এগোচ্ছেন কেন? আমি আঁচলের কাছে চলে আসতেই আঁচল দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে চাই। আমি আঁচলের এক হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসি। কি মনে করো তুমি? তুমি পালাতে চাইলে আমি তোমাকে পালাতে দেব? তোমাকে বিয়ে করেছি কি দূরে রাখার জন্য? তা আবার আজকের মতো একটা রাত। এখনো তো কিছুই করলাম না, আর তুমি পালিয়ে যাচ্ছ। কি 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 করবেন আপনি? সেটা না হয় করেই দেখাই। আমি কিন্তু চেঁচাবো। ভালোই ভালোই আমায় ছেড়ে দিন বলছি। ওহো, তুমি আসলে একটা বোকা। বাসরাতে যদি এভাবে চেঁচামেচি করো তো বাইরে মেহমানরা আছেন না, তারা কি ভাববেন বলো তো? লজ্জা কিন্তু তুমিই পাবে, আমি না। ছা। আর কিছু বলতে না দিয়েই আমি আঁচলের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেই। আঁচল নিজেকে ছাড়াতে ছোটাছুটি করতে থাকে। আমি আঁচলের ঠোঁটগুলো নিজের ঠোঁট দিয়ে আঁকড়ে নেই আর পাগলের মতো চুমু খেতে থাকি। আমি আঁচলের ঠোঁটে হালকা করে কামড় দিতেই আঁচল আমার কাছ থেকে সরে যেতে চায়। আমি আবার আঁচলকে নিজের কাছে এনে আঁচলের গলায় ঘাড়ে চুমু দিতে থাকি, সাথে কামড়ও দিয়ে যাচ্ছি। আঁচল একদিকে কামড়ের ব্যথায় আর অন্যদিকে অস্বস্তিতে ছটপট করছে, কিন্তু আমার সেদিকে কোনো খেয়ালই নেই। আমি এক গভীর নেশায় ডুবে আছি। আমি আঁচলকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। আঁচল উঠে যেতে নিলে আমি আবারও ধাক্কা মেরে আঁচলকে ফেলে দিই আর নিজে আঁচলের উপর উঠে আঁচলের হাত দুটো বিছানার সাথে চেপে ধরি। তুমি চাইলেও আজ আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। তোমার খারাপ লাগলেও, তুমি না মানলেও আমার কিচ্ছু যায় আসে না বেবি। আঁচলের রাগে কষ্টে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। আমি স্পষ্ট আঁচলের চোখে পানি দেখতে পাই, কিন্তু সেদিকে আমার কোনো খেয়ালই নেই। আমি আবারও আঁচলের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিই। আঁচলের শাড়ির আঁচলটা একটানে সরিয়ে দিতেই আঁচল শব্দ করে কেঁদে দেয়। তাও আমি নিজের চিন্তাভাবনা থেকে সরিনি, আঁচলের গালে কিস করতেই থাকি। আঁচলের শাড়ির কুশিটা খুলতেই আঁচল বিছানা চাদর কামচে ধরে নিঃশব্দে কাঁদতে থাকে। আমার কানে আঁচলের কান্না পৌঁছাতেই পারেনি। আমি এক অজানা অনুভূতিতে ডুবে আছি। রাত প্রায় 3টা। আঁচল নিজের শাড়িটা কোনো রকমে শরীরে পেঁচে বসে কান্না করে যাচ্ছে। আমাকে আঁচলের মেনে নেওয়ার কারণ আছে, চলুন কারণটা আপনাদেরকে বলে দেই। আঁচল কলেজে পা রাখতেই একটা ছেলের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়। কিছুদিন যেতেই সেই বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হয়। অবশ্য আঁচল রাজি ছিল না, কিন্তু জিসান নামে ছেলেটার পাগলামোতে আঁচলও তার প্রতি দুর্বল হয়ে পড়ে। সেই থেকেই শুরু হয় তাদের ভালোবাসা। দুজন দুজনকে অনেক ভালোবাসতো, অনেক কেয়ার করত। আঁচলও জিসানকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিল, কিন্তু বছর পরেই জিসান আঁচলের সাথে কথা বলা বন্ধ করে দেয়। আঁচল চিন্তায় পড়ে যায়। পরদিন জিসানের সাথে আঁচলে দেখা হতেই জিসান বলে সে আঁচলের থেকে অনেক ভালো মেয়ে চায়। সেদিন জিসান আঁচলের সাথে সব সম্পর্ক শেষ করে দেয়, এমনকি আঁচলের নাম্বারও ব্লক করে দেয়। সেই থেকে আঁচল পাগলের মতো হয়ে যায়। ঠিক মতো খায় না, কারোর সাথে কথা বলে না। আঁচলের মা বাবা আঁচলকে এভাবে দেখে ঠিক থাকতে পারে না। আঁচলের বড় ভাই রিয়াদ আঁচল আর জিসানের সব কিছু জানতে পারে। রিয়াদ তার বাবা মাকে সব খুলে বলতেই তারা ভাবে আঁচলের বিয়ে দিলে হয়তো ওই ছেলেকে আঁচল বলতে পারবে। আঁচলের মা বাবা আঁচলের জন্য বিয়ে ঠিক করে, কিন্তু আঁচল বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। শেষে আঁচলের বাবা আর মা এক কথায় জোর করে আঁচলের বিয়েটা দেয় আমার সাথে। আঁচল এখনও জিসানকে ভালোবাসে, তাই সে কোনোভাবেই আমার সাথে এইসব মেনে নিতে পারছে না। এভাবে কি সারা রাত বসে পার করে দেবে? আমার কথায় আঁচল ভাবনা জগৎ থেকে ফিরে আসে। কি হলো, ঘুমে না নাকি আরও আদর চাই? আঁচল আমার কথা শুনে সে প্রচুর রেগে যায়। আপনি একটা অমানুষ। এভাবে আমার অনিচ্ছের সত্ত্বেও আমার উপর আপনি অধিকার ফলিয়েছেন। এবার থেকে সবকিছুই তোমার অনিচ্ছা সরতেও হবে জান, বলে আঁচলকে একটা অ্যাসকে টান দিয়ে নিজের কাছে নিয়েছি। আঁচলের শরীর থেকে শাড়িটা সরে যায়। আঁচল তাড়াতাড়ি করে শাড়িটা নিজে নিয়ে ভালো করে ঢেকে নেয়। আমি তো এভাবে প্যাকেট হওয়ার কি আছে? ছাড়ুন আমায়। আরও কিছু করার বাকি আছে আপনার? না, তা না, তবে তুমি চাইলেই করতে পারি। আঁচল বিরক্তির সাথে আমার কাছ থেকে সরে যেতে নিলেই আমি আবার আঁচলকে নিজের বুকে ফেলে দেই। জানো, ওহো, তোমার নামটাই তো জানা হলো না। বাই দ্য ওয়ে,
তোমার নাম কি? আঁচল আমার কথা শুনে রাগে গসগস করতে থাকে। কেমন লোক রে বাবা, বিয়ে করেছে, এত কিছু হয়ে গেল, এখনও নাকি আমার নামটাই জানে না। ইচ্ছে করে পানিতে চুবিয়ে মারি। কি হলো বলো? জানি না। আমি জানি। আঁচল রাগি আপনি আমার দিকে তাকালো। তুমি কি মনে করেছো কিছু না জেনেই তোমাকে আমি বিয়ে করেছি? আমি সব শুনেছি এবং সব জেনেই তোমাকে বিয়ে করেছি। জিসানের কথা আমিও জানি। আচ্ছা আঁচল, সব কিছু বলে নতুন করে জীবন শুরু করতে পারো না? আমি কি এতটাই খারাপ তুমি জিসানের জন্য আমাকে কষ্ট দিচ্ছ? কষ্ট দিলাম কখন? কষ্ট দেওয়ার সুযোগ দিয়েছেন আপনি? আমার কোনো কথাই তো শুনেননি। নিজের ইচ্ছা হলো, ব্যাস পূরণ করে নিলেন। আর হ্যাঁ, জিসানের কথা যখন শুনেছেনই, তবে আমাকে বিয়ে করলেন কেন? কিসের জন্য? আমি এখনও জিসানকেই ভালোবাসি, আর আপনি আমার সাথে জোর করে শুধু আপনার কামনা মেটাতে পারবেন। আমি মন থেকে কখনো আপনাকে মেনে নিব না, নেভার। আঁচল, তুমি এখন আমার ওয়াইফ। তুমি আমার সামনে অন্য ছেলের নাম মুখে আনছো কিভাবে? অন্য ছেলে না, জিসানকে আমি ভালোবাসি, বুঝেছেন? আমি রেগে এক হাতে আসলে দুগাল চেপে ধরে বললাম, ভালোবাসা মাই ফুড। তোর এসব ন্যাকামি ভুলে যা। আজকের পর থেকে আমার সামনে আর কোনোদিনও কোনো ছেলের নাম মুখে নেবে না। আর রইলেও তোর মনে জায়গা, সেটা না পেলেও আমার কোনো আপত্তি নেই। আমার শুধু তোর শরীর পেলেই চলবে। মাইন্ড ইট। আসলে চোখ বেয়ে পানি পড়তে থাকে আর ভাবতে থাকে, তার মানে রেহান শুধু তার শরীরটাই চায়, রেহান ওকে ভালোবাসেনি। একটু আগে আঁচল ভেবেছিল আমার প্রতিটা স্পর্শ শুধু ভালোবাসার, কিন্তু এখন তার ভাবনা পাল্টে গেল। কাঁদছো কেন? আজীব তো। যাই হোক, জানো আঁচল, আমার না খুব ইচ্ছে ছিল বিয়ের পর বউয়ের সাথে প্রেম করব, প্রতিদিন রাতে আমার বুকে ঘুমোতে দেব। এখন তো দেখছি তোমার দ্বারা এসব কিছু সম্ভব না। আঁচল অবাক হয়ে যায় আমার কথা শুনে। একটু আগে তো কত কথা বললো, এখন আবার বলছে বুকে ঘুমোতে দেবে। এই লোকটার মাঝে অনেক রহস্য। মনে মনে এসবই ভাবতে থাকে। আমি আঁচলকে চুপ থাকতে দেখে আঁচলের দিকে তাকিয়ে দেখি আঁচল এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আঁচল কিছুক্ষণ আগে আমার কাছ থেকে সরতে ছোটাছুটি করায় আঁচলের শরীরের অনেকটা অংশ থেকে কাপড় সরে গেছে। আঁচলকে এই অবস্থায় দেখে আমার অদ্ভুত নেশা গ্রাস করে। আমি নেশাগ্রস্ত দৃষ্টিতে আঁচলের সারা শরীর দেখছি। আঁচলের সেদিকে কোনো হুঁশ নেই, সে এক দৃষ্টিতে আমাকে দেখেই যাচ্ছে। আঁচল, তুমি তো দেখছি আমাকে পাগল করেই ছাড়বে। আঁচল আমার কথায় কিছুই বুঝতে পারেনি। সে আমার চোখের দিকে তাকাতেই দেখে আমি তাকে ঘোর ঢালা দৃষ্টিতে দেখছি। আঁচল নিজের দিকে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে যায়। আঁচল নিজের শরীরটা শাড়ি দিয়ে পেঁচে রেখেছিল। আমার সাথে মোছরামুছরি করে কখন যে শাড়ি সরে গেছে সে টেরও পায়নি। এই জন্যই খচ্চরটা এভাবে তাকিয়ে আছে। আঁচল তাড়াতাড়ি করে শাড়িটা শরীরে দিতেই আমি তাকে আটকে ফেললাম। আমাকে পাগল করে দিয়ে এখন কি পালানোর ধান্দা করছো নাকি? মানে? মানেটা দেখাচ্ছি বলে আঁচলকে একটান দিয়ে নিজের কাছে নিয়ে আসি। আমি আঁচলের ঠোঁটে চুমু দিতে থাকি। একসময় কামড় দেওয়া শুরু করি। আঁচলের শরীর থেকে শাড়িটি সরিয়ে ফেললাম। সকালে আমি ঘুমাচ্ছিলাম। আঁচল ঘুম ভেঙে যেতেই দেখে সে আমার বুকে। আমি তা কেমনভাবে জড়িয়ে ধরে আছি। আঁচলের ছোটার কোনো উপক্রম নেই। আঁচল অনেক চেষ্টা করে আমার কাছ থেকে ছুটতে পারছে না। আঁচল আমার দিকে তাকাতেই আঁচলের চোখ আটকে যায়। আমি এমনিতেই সুন্দর, আর ঘুমের মধ্যে আমাকে আরও সুন্দর লাগছে। আঁচল আমাকে এক দৃষ্টিতে দেখেই যাচ্ছে। এদিকে আমি ঘুমতি ঘটে আঁচলের কাণ্ড দেখে মিটে মিটে হাসছি। সেদিকে তো আঁচলের কোনো হুঁশই নেই। আমি জানি তো আমি সুন্দর, তাই বলে এভাবে তাকিয়ে থাকবে? আমারও তো লজ্জা করে নাকি? আঁচল অস্বস্তিতে পড়ে যায়। সরুন আপনি, আমি উঠব। কেন বউ? কেন মানে? আমি কি আপনার সাথে সারাদিন থেকে সিনেমার অভিনয় করব নাকি? রোমান্স করবে অসহ্য বলে উঠে যেতে নেয়। আমি আঁচলের হাত ধরে টান দিতেই আঁচল আমার বুকে এসে পড়ে। এত পালাই পালাই করো কেন বলো তো? আমার মতো এত হ্যান্ডসাম বর পেয়েছ, কোথায় সারাদিন আদরে রাখবে তা না। শুনুন, আপনার বকবকানি শোনার বিন্দু মাত্র আগ্রহ আমার নেই। আমাকে ছাড়ুন প্লিজ। কেন? কোথায় যাবে? আজীব, আমি শাওয়ার নিব না। ও এই কথা। ভালো, এখন যাও শাওয়ার নিতে, পরে আবারও নিতে হবে বলে দিলাম। তখন কিন্তু আমার উপর রাগ করতে পারবে না। আমার কথা শুনে আঁচলের চোখগুলো বড় বড় হয়ে যায়। মনে হচ্ছে এক্ষুনি বুঝি চোখ দুইখানা বেরিয়ে আসবে। এই অসভ্য বলে কি? সারা রাত তো ঘুমোতে দেয়নি, আবার এখন? না, আমি তো মরেই যাব মনে হচ্ছে। কি হলো বেবি, কি ভাবছো? 2বার শাওয়ার নেবে নাকি এক্ষুনি? আঁচল কি বলবে বুঝতে পারছে না, কিন্তু সে এখন কোনোভাবেই আমার চক্করে পড়তে চায় না। ধুর বাবা, এখন বরং শাওয়ার নিতে চাই, পরেরটা পরে দেখা যাবে। বেবি? হ্যাঁ হ্যাঁ। কি এত ভাবছো বলো তো?
বলছিলাম যে আমি সামান নিতে যাব এখন। তার মানে তুমি দুবার শাওয়ার নিতে চাও, তাই তো? হ্যাঁ, দুবার না চাই, পরেরটা পরে দেখে নিব। দেখি কিভাবে আমার নাগাল পাও। ঠিক বলছো তো? পরে আবার দোষ দেবে না কিন্তু। ওকে বাবা, এখন ছাড়ুন তো। ছাড়তে পারি, তবে একটা শর্তে। আবার কি সত্য? আপনার কথা মতো তো দুবার শাওয়ার নিতে রাজি হয়েছি। সেটা তো হবেই, কিন্তু এখন আমার মিষ্টি চাই। কি? আপনি ঘুম থেকে উঠে এখনো মুখ ধুতে যাননি আর বলছেন মিষ্টি খাবেন? আপনি কি সকালে মুখ না ধুয়েই খাবার খান নাকি? ইয়াক, ছি, আপনি দেখছি আস্ত একটা খাটাস। আমি আঁচলের কথা শুনে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। এই চুপ, কিসব বলতে বকছ? আমি কি ওই মিষ্টির কথা বলছি নাকি? আপনিই তো বললেন। ওকে, বুঝেছি। মুখে বলে কাজ হবে না, আমাকে নিতে হবে। হ্যাঁ, তো আপনিই নিন না, আমাকে দিয়ে মিষ্টি আনাবে। কাজের মেয়ে নাকি আমি? আঁচলের ভাবনায় জল ঢেলে দিয়ে আমি আঁচলের কোমর জড়িয়ে ধরে কাছে এনে আঁচলের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেই। আঁচল আমাকে ছাড়াতে ছোটাছুটি শুরু করে দেয়। আমি আরও শক্ত করে চুমো খেতে থাকি। 5 মিনিট পর আমি আঁচলকে ছেড়ে দিই। ব্যাস, আমার মিষ্টি খাওয়া শেষ। এবার তুমি শাওয়ার নিতে যেতে পারো। আর হ্যাঁ, সেকেন্ড টাইম শাওয়ার নিতে হবে বলো না কিন্তু। আঁচল হা করে তাকিয়ে আছে। চুমু দিয়ে বলে মিষ্টি খাওয়া শেষ, তার মানে এতক্ষণ ওই মিষ্টির কথা বলেনি? আঁচল রেখে ওয়াশরুমে ঢুকে পড়ে। আমি আঁচলের রাগ দেখে আস্তে আস্তে শেষ। অনেকক্ষণ হয়ে গেল, আঁচলের বেরোনোর কোনো নামগন্ধই নেই। আমি আঁচলের জন্য ওয়েট করতে করতে হাঁপিয়ে যাই। এই মেয়েটা কি আজ ওয়াশরুমে থাকবে বলে ডিসাইড করলো নাকি? এতক্ষণ লাগে ও শাওয়ার নিতে। আমি আঁচলকে ডাকতে শুরু করলাম। আঁচল, এই আঁচল, হলো তোমার? এতক্ষণ কেউ শাওয়ার নেয় নাকি? ঠান্ডা লেগে যাবে তো। আঁচলের কোনো রেসপন্স নেই। আমার রাগটা আরও বেড়ে যায়। আঁচল, তুমি যদি এক্ষুনি বের না হও, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। আমি আবার আঁচলকে ডাক দিতে নিলেই দরজা খুলে যায়। আমি সামনে থাকা আঁচলকে দেখে থমকে যাই। খয়েরি রঙের জামদানি শাড়ি, বেজা চুলগুলো কোমর অবধি সারা। শাড়িটা পাতলা হয়, আঁচলের পেটটা স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার কেমন যেন ঘোর লেগে যাচ্ছে। আমি আঁচলের মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে যাচ্ছি। আঁচল আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভয়ে ঢোক গেলে। এই লুচু বেটা এমনভাবে তাকিয়ে আছে কেন? ও কি আবার কিছু করার প্ল্যান করছে নাকি? না বাবা, এই লুচুকে বিশ্বাস করা যায় না। আমি বরং কেটে পড়ি এখান থেকে। আঁচল আমার কাছ থেকে চলে যেতে নিলেই আমি আঁচলের হাত ধরে আটকে ফেলি। এই রে, যা ভেবেছিলাম ঠিক তাই হলো। আমি আঁচলের হাত ধরে আঁচলকে দেয়ালের সাথে চেপে ধরলাম। কোথায় পালাচ্ছ তুমি? মানে? আমি আঁচলের গলায় মুখ গুজে ঘোর লাগা কণ্ঠে বললাম, আমাকে পাগল করে দিয়ে পালিয়ে যাচ্ছ? তা তো হতে দিব না। আঁচল যেন বরফ হয়ে যাচ্ছে। আমার এতটা কাছে আসে। আমার খিদে পেয়েছে, প্লিজ আমায় নিচে যেতে দিন। আঁচলের এমন কাঁপা কণ্ঠে আমার নেশাটা আরও বেড়ে যায়। আগে আমাকে খেতে দাও। খাবেন তো ভালো কথা, যান ফ্রেশ হয়ে নিচে যান। খাবো তো তোমার দেয়া মিষ্টি বেবি। আমার কথা শুনে আঁচলের বুঝতে বাকি রইল না যে আমি কে যাচ্ছি। দেখুন, কোনো অসভ্যতামি করবেন না, আমাকে নিচে যেতে দিন প্লিজ। আমি আঁচলের কথা কানে না দিয়ে এক হাত দিয়ে আঁচলের কোমরটা নিজের সাথে মিশিয়ে নেই, আর অন্য হাতে ঠোঁটে স্লাইড করতে থাকি। আমার নিঃশ্বাস আঁচলের নাকে মুখে পড়ছে। আঁচলের মুখ থেকে কথাই বেরোচ্ছে না। আমায় যেতে দিন। চুপ বলে আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেই। কিছুক্ষণ পর আমি আঁচলের ঠোঁট ছেড়ে আঁচলের গলায় কিস করি। আঁচল আমাকে ছাড়াতে চেষ্টা করতেই থাকে। আমি আঁচলের হাত দেয়ালের সাথে চেপে ধরি। তোমার প্রবলেমটা কি বলবে আমায়? তুমি কি ভাবছো তুমি বললে আমি তোমায় ছেড়ে দেবো? কালো বলেছি, এখনো বলছি, তুমি আমাকে মানতে পারো বা নাই পারো, আই ডোন্ট কেয়ার। আমি তোমাকেই চাই। আর আমার কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টাও করবে না কখনো, তাহলে কিন্তু ফল ভালো হবে না। আঁচল আমার কথা অনেকটা ভয় পেয়ে যায়। আমি আঁচলের ভয় পাওয়া দেখে মুচকে এসে আঁচলকে কোলে তুলে নেই। আমার কাণ্ড দেখে মুহূর্তে আঁচলের চোখ দুটো রসগোল্লা হয়ে যায়। কোলে নিল কেন এই লুচু বেটা? হায় আল্লাহ, না জানি আবার কি করতে চাইছে। না, কিচ্ছু একটা করতে হবে। আমি আঁচলকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিই। আঁচলের শরীরটা আমি নেশা ভরা দৃষ্টিতে দেখে যাচ্ছি। আঁচল আমার চাহনি দেখে বুঝতে পারছি যে আমি কি করতে চাচ্ছি। আঁচল আমাকে কিছু বলতে যাবে তার আগে আমি আঁচলের ঠোঁটে আলতো করে চুমু দেই। আঁচল চোখ মুখ খিচে আছে। বেশি হয়ে যাচ্ছে, এক্ষুনি কিছু একটা করতে হবে। বেবি, তুমি তৈরি তো সেকেন্ড টাইম শাওয়ার নিতে? ও মাগো! আমি হঠাৎ আঁচলের চিৎকার শুনে কিছুটা থমকে যাই। কি হলো আঁচল, চিৎকার করলে যে? বলো আমায় কি হয়েছে? জানি না, হঠাৎ করেই মাথাটা অনেক ব্যথা করছে। আমি এবার চিন্তায় পড়ে যাই। কি হলো মেয়েটার? এতক্ষণ তো ভালোই ছিল। তুমি শুয়ে থাকো, আমি রুমে তোমার জন্য খাবার নিয়ে আসছি।
সাথে একটা পেন কিলারও নিয়ে আসবো। তুমি উঠো না কিন্তু। আমি আঁচলের কাছ থেকে সরতেই আঁচল শোয়া থেকে উঠে দৌড়ে রুমের বাইরে চলে আসে। আমি তো বেচারা বেকুব হয়ে দাঁড়িয়ে আছি। কি হলো এটা? ওনা মাথা ব্যথা করছিল। ও, বুঝেছি, আমায় বোকা বানানো হয়েছে, তাই না? এইটুকুনি একটা মেয়ে আমাকে বোকা বানালো, আর আমি কিছু বুঝতেই পারলাম না। ধুর, দাঁড়াও না, একবার হাতের কাছে পাই, তোমার খবর আছে। আঁচল এক দৌড়ে নিচে আসতেই রিমির মুখে মুখে হয়ে। রিমি হচ্ছে আমার বোন। কি গো ভাবি, এভাবে দৌড়াচ্ছ কেন? ইয়ে মানে এক্ষুনি? ধুর, কেন যে দৌড়ে আসলাম। এখনো কি ভাববে? নতুন বউ কিনা দৌড়াদৌড়ি করে, ভাবা চাই। হুম, এমনি এমনি কেউ দৌড়ায় নাকি? নিশ্চয়ই কারণ আছে। তা কারণটা কি ভাবি? কেউ কি তাড়া করেছিল নাকি? আরে না না, যাকগে, বাদ দাও ওসব কথা। তুমি তো দেখতে অনেক সুন্দর। আচ্ছা, তোমার নামটাই তো জানা হয়নি। কথা ঘোরাচ্ছ তাই না? আমার চোখে ফাঁকি দেওয়া কিন্তু এত সহজ না মেরি ভাবিজি। বাই দ্য ওয়ে, আমার নাম রিমি, আর আমি তোমার কি হই জানো তো? একমাত্র ননদিনী। সেটা তো জানি। রিমি কথা বলতে বলতে হঠাৎ আঁচলের ঠোঁটের দিকে তার নজর যায়। এ মা ভাবি, তোমার ঠোঁটগুলো এত লাল হয়ে আছে কেন? মশা কামড় দিল নাকি? আঁচল বুঝতে পারে যেটা আমার কারণে হয়েছে। ব্যাটা লুচু যেভাবে আমার ঠোঁটের উপর হামলা করেছে। কি হলো ভাবিজি, বলো বলো। না মানে লিপস্টিক দিয়েছিলাম আর কি। ওহো, তাই বুঝি। আচ্ছা রিমি, রান্নাঘরটা কোন দিকে একটু দেখাবে প্লিজ? মানে তুমি রান্নাঘরে গিয়ে কি করবে শুনি? তাছাড়া মা একটু বাইরে গেছে, এখনই চলে আসবে। মা বলে গেছে তোমাকে যেন কোনো কাজ করতে না দিই। যদি ফিরে এসে শোনে তোমাকে রান্নাঘরে কাজ করতে দিয়েছি, জানো তো কি হবে? হা, কিচ্ছু হবে না, আমি মাকে বলবো নি। তুমি বরং আমাকে রান্নাঘরটা দেখিয়ে দাও। না, তা হচ্ছে না। তুমি বরং আমার সাথে আমার রুমে চলো, একসাথে গল্প করব দুজন। হ্যাঁ, তা তো অবশ্যই করব। এখন আগে রান্নাঘরটা দেখাও, পরে সারাদিন তোমার সাথে গল্প করব, কেমন? ওকে চলো, তবে কোনো কাজ করো না কিন্তু, মা আমায় বকবে পরে। আঁচলের জোরাজুরিতে রিমি আঁচলকে রান্নাঘরে নিয়ে যায়। এদিকে আমি ফ্রেশ হয়ে এসে দেখি আঁচল এখনও রুমে আসেনি বজ্জাতের হাড্ডিটা। ঠিক আছে, আমিও দেখি তুমি কতক্ষণ রুমে না এসে থাকতে পারো। আমি নিচে চলে গেলাম। নিচে গিয়ে আঁচলকে খুঁজে পাইনি। আমি ভাবি আঁচলে তো রান্না করে গেছে। আমি রান্নাঘরের সামনে যেতেই আঁচল আর রিমির কথা শুনতে পাই। আচ্ছা রিমি, তোমার ভাইয়া অফিসে যায় কখন আর কখন ফেরে? রিমি আঁচলের কথা শুনে হো হো করে এসে দেয়। হাসছো যে? হাসবো না, তুমি কি বললে? ভাইয়ার অফিস? ভাবিজি, ভাইয়া আজ পর্যন্ত অফিসে যায়নি। ইভেন ভাইয়া কোনো কাজও করে না, তার কাছে নাকি এইসব বোরিং লাগে। তাহলে অফিসকে সামলাই? বাবা। ও ভাবি, তুমি থাকো, আমি একটু রুম থেকে আমার ফোনটা নিয়ে আসছি। ঠিক আছে, যাও। রিমি চলে গেলে আঁচল সবার জন্য রুটি বানাতে আটা মাখতে শুরু করে। আঁচল আটা মাখছে আর নিজে নিজে বকবক করছে। ছি ছি, শেষে কিনা এমন একটা ছেলের সাথে আমার বিয়ে হলো যে কিনা কোনো কাজে করে না, বাবার টাকাই খায়। আঁচল বুঝতে পারেনি যে রিমি চলে গেল বাইরে একজন সব দাঁড়িয়ে শুনছে। ওহো, রিমি তো বলেছিল বাবা নাকি সকালে চা খায়। আমি বরং বাবার জন্য চা করে নিয়ে যাই, নিশ্চয়ই উনি দেখে অনেক খুশি হবে। আঁচল আমার বাবার জন্য চা বানাতে থাকে আর আমাকে বকতে থাকে। আস্ত একটা ডেভিল, কোনো কাজ করে না, বাবার টাকায় বসে খায়, লজ্জাও করে না নাকি? বিয়ে করেছে কোথায় বউকে নিজের টাকায় খাওয়াবে, তা না সারাদিন বাসায় থেকে ঢ্যাং ঢ্যাং করে। ধুর, ওই লুচু বেটা, কাজে না গেলে তো আমার 12টা বাজাবে। হাই খোদা, এই ডেভিলটাকে বিয়ে না করে ইঁদুরের বিষ খেয়ে মরে যেতাম, তাও ভালো ছিল। আমার জীবনটাই শেষ করে দিল। তাই বুঝি? থামলে কেন বলো বেবি। আঁচল চা হাতে নিয়ে যে রান্না করতে বের হবে অমনি কারো কণ্ঠ শুনতে পেয়ে থমকে দাঁড়ায়। আমি এতক্ষণ যে বাইরে দাঁড়িয়ে সব শুনছিলাম আঁচল বুঝতেই পারিনি। আমি চোখ মুখ শক্ত করে বললাম। রাগে আমার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। আঁচল আমাকে দেখা মাত্রই ভয়ে হাতে থাকা চার কাপটা ফেলে দেয়। আহ! চার কাপটা ফেলে দেয় অনেকটা চা আঁচলের পায়ে পড়ে যায়। বেচারি পাটা বোধ হয় পুড়েই গেল। আমি দ্রুত আঁচলের কাছে চলে যাই। আঁচল, কাপটা পড়লো কিভাবে? সাবধানে কাজ করবে তো নাকি? আপনি কখন এসেছেন? অনেক আগে এসেছি, আর তোমার সব কথাও শুনেছি। এবার রুমে চলো, আগে তোমার পা ঠিক করি, তারপর তোমার শাস্তি। কিসের শাস্তি? আমাকে যে এতক্ষণ এত কথা বললে তার শাস্তি। সরি, আর হবে না। আগে চলো তো, তারপর বোঝাচ্ছি। বলে আঁচলকে কোলে নিয়ে নিই। আরে কোলে নেবেন কেন? আমি হেঁটে যেতে পারবো, এতটাও লাগেনি।
আমি নিশ্চয়ই তোমার কাছে জানতে চাইনি। আমার রাগ দেখে আঁচল চুপ মেরে যায়। আমি আঁচলকে কোলে তুলে নিয়ে রুমে চলে যাই। রুমে এসে আঁচলকে বিছানায় বসিয়ে দিই। আমি আঁচলের সামনে ফ্লোরে বসে পড়ি। দেখি পাটা। আরে বললাম না আমার বেশি লাগেনি, সামান্য গরম। আসলে হঠাৎ করে পড়ে যাওয়াতে ভয়ে চিৎকার করে উঠেছিলাম। আমি তোমাকে ইন্টারভিউ দিতে বলিনি, পা দেখাও। আঁচল আমার দিকে পা একটু এগিয়ে দিতেই আমি আঁচলের পাটা নিজের হাঁটুর উপর রেখে দেখতে থাকি যে বেশি লেগেছে কিনা। জ্বলছে বেশি? সামান্য গরম, জ্বলবে কেন? তবু ওয়েটমেন্ট লাগিয়ে নিলে ভালো হবে। যদি দাগ পড়ে যায় তো? ঠিক আছে, আমি পরে লাগিয়ে নিবনি। আমি আঁচলের কথায় কোনো জবাব না দিয়ে নিজেই ওয়েন্টমেন্ট এনে আঁচলের পায়ে লাগিয়ে দিই। আঁচল উঠে যেতে নিলে আমি আঁচলের হাত ধরে ফেলি। কোথায় যাচ্ছ? এই রে, ঠিক আটকে ফেলেছে, ভেবেছিলাম কেটে পড়ব। কি হলো, চুপ করে আছো কেন? মানে নিচে যাব বাবার জন্য চা করতে। বাবার চা এতক্ষণে নিশ্চয়ই রিমি দিয়ে এসছে। তুমি বরং তোমার শাস্তির জন্য তৈরি হয়ে নাও। শাস্তি? কি যেন বলেছিলে, আবার বলো। কি কি বলছিলাম? তুমি বলবে নাকি আমাকেই বলতে হবে? আমি বলছিলাম যে আপনি কোনো কাজ করেন না, এটা তো ঠিক না, তাই না? হো, এখন ঠিক বল তুমি শিখে দিবে আমায়, তাই না? না, একদমই না। তোমার তো অনেক সাহস হয়েছে দেখছি। আমি কাজ করি না বলে কথা শোনাচ্ছ? তুমি জানো আজ পর্যন্ত আমার মাও আমাকে কাজ নিয়ে কথা শোনায়নি, আর তুমি কাল এসে আজই করে দিচ্ছ। আবার বলছিলে বউকে নিজের টাকায় খাওয়াতে, তাই না? না মানে না মানে হ্যাঁ। তার মানে তুমি মেনে নিয়েছো যে তুমি আমার বউ আর আমি তোমার স্বামী, তাই তো? আমি সেটা কখন বললাম? তুমিই তো বললে বিয়ে করেছে কোথায় বউকে নিজের টাকায় খাওয়াবে, তা না? বলনি? আসলে আমার কথা শুনে যেন সপ্তম আকাশ থেকে ঠাস করে জমিনে পড়েছে। এমা, এই ডেভিলটা বলে কি? এ তো পুরো আমার কথাই আমাকেই ফাঁসিয়ে দিল। কি হলো বেবি, বলো। হ্যাঁ বলেছি। তুমি যদি মেনে থাকো তুমি আমার বউ, তার মানে আমি তোমার স্বামী হব, তাই না? আমি না হয় আমার বউকে নিজের টাকায় খাওয়াবো, কিন্তু তার জন্য তো আমি আমার বউয়ের কাছে কিছু চাইতেও পারি। কি বলো, তুমি রাজি তো বেবি? আমার কথা শুনে আঁচলের কাশি উঠে যায়। এই অসভ্যটা বলে কি? এবার আমি কি করব? নিজের কথাই যে নিজেই ফেসে গেলাম। ধুর। তোমার ভাবনা শেষ হলে আমার কথার উত্তর দাও। কি উত্তর দিব বলুন? আমি তো প্রথম দিনই আপনাকে বলে দিয়েছি আমি আপনাকে স্বামী মানতে পারবো না। শুধুমাত্র জিসানকে ভালোবাসি এবং ওকেই ভালোবাসবো। এই সহজ কথাটা কেন বুঝতে পারছেন না আপনি, বলুন তো? আঁচলের কাছ থেকে আমি এমন প্রশ্ন আশাই করিনি। আঁচলের কথা শুনে আমার প্রচণ্ড রাগ উঠে গেছে। আঁচলের মুখে আবারও জিসানের নামটা শুনে আমার রাগের পরিমাণটা যেন দ্বিগুণ হয়ে গেছে। আঁচল আমার মুখের দিকে তাকিয়ে ভয়ে জমে গেছে। এতক্ষণ আঁচল আমাকে শুধু কথা শুনিয়ে গেছে, একবারও আমার দিকে তাকায়নি। এখন তো বেচারি যায় যায় অবস্থা। আসলে আমি... আঁচলকে আর কিছু বলতে না দিই আমি আঁচলের গলা চেপে ধরলাম। কি ভাবিস নিজেকে? হ্যাঁ, তোর এখন বিয়ে হয়ে গেছে, তুই এখন অন্য কারো স্ত্রী। তোর মুখে অন্য ছেলের নাম আসে কি করে? লজ্জা করে না তোর? বারবার নিজের স্বামীর সামনে অন্য ছেলের নাম নিস। এতই যখন জিসান জিসান করিস তাহলে আমার সাথে বিয়েতে রাজি হয়েছিলি কেন? আমি কি তোকে জোর করে বিয়ে করেছিলাম? আমি আঁচলের গলা চেপে ধরে রেগে কথাগুলো বলছিলাম। এদিকে আঁচলের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি মরে যাবে। আঁচল নিজের দুহাত দিয়ে আমার হাতটা সরাতে চাইছে, কিন্তু পারছে না। আঁচলের দুচোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আমি আঁচলের চোখে পানি দেখে আঁচলকে ছেড়ে দিই। উফ, কেন যে আঁচলকে কষ্ট দিতে গেলাম। এমনিতে ওর মনে আমার জন্য কোনো জায়গা নেই, তার মধ্যে বারবার ওকে কষ্ট দিয়ে আরও দূরে সরে যাচ্ছি। কিন্তু আমি বা কী করব? আমি তো চাই ওকে নিজের ভালোবাসায় বাঁধতে। ওর মুখে বারবার অন্য ছেলের নাম সহ্য করতে পারি না। মনে মনে ভাবছিলাম। আমি আঁচলের গলা ছেড়ে দিয়ে আঁচল কাশতে থাকি। আঁচলের চোখ দিয়ে এখনো পানি পড়ছে, যা আমি স্পষ্ট বুঝতে পারছি। ছেড়ে দিলেন কেন? মেরে ফেলুন আমায়, অন্তত আপনার এই রূপটা আর দেখতে হতো না। তুমি তো সারাতে চাইলে, না হলে তো সত্যি মেরে ফেলতাম তোমায়। একদম ফাজলামি করবেন না বলে দিলাম। আপনি আসলে একটা বাজে লোক। আপনাকে বিয়ে করতে রাজি হওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল। আর হ্যাঁ, বলছিলাম না আপনাকে কেন বিয়ে করলাম? বিয়ে করেছি শুধুমাত্র মা বাবার কথায়, নয়তো আপনার মতো একটা অমানুষকে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না আমার। ও তাই? আমি অমানুষ? তো তুমি বিয়ের আগে কি করে জানতে যে আমি অমানুষ? নিশ্চয়ই আমার সম্পর্কে সব খোঁজখবর নিয়েছো। হ্যাঁ, নিতে এবারও। এত হ্যান্ডসাম ছেলেকে কেউ হাতছাড়া করতে চায় বলো? হ্যান্ডসাম মাই ফুট বলেই চলে আসতে নেয়। আমি আঁচলে হাতটা ধরে ফেলি, আঁচলকে টেনে দেয়ালের সাথে চেপে ধরি। যাই বলো না কেন বেবি, আমাকে ভালোবাসতে হবে তোমার। যদি নিজে থেকে ভালোবাসো ভেরি গুড, আদারওয়াইজ জোর করে ভালোবাসা আদায় করবো। জোর করে ভালোবাসা পাবেন?
হাসালেন। রেহান চৌধুরীর কাছে কোনো কিছুই অসম্ভব নয় বেবি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ভালো তো তুমি আমাকে বাসবেই। উফ, অসহ্য। আমি আঁচলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, তুমি তো আমাকে স্বামী হিসেবে মানো না তাই না? তার মানে তো এটাই দাঁড়ায় তুমি আমার বউ না, আর তাই আমি কাজও করব না। যেদিন বলবে স্বামী হিসেবে মেনে নিয়েছো, সেদিন আমি আমার উপার্জন করা টাকায় আমার বউকে খাওয়াবো। আর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো সারাদিন আমি বাসায় থাকলে তোমার কি হাল করব। আফটার অল কাল রাতে তো দেখলেই। বলে আঁচলের কানের লতিতে একটা হালকা করে কামড় দিলাম। আই ডোন্ট কেয়ার আপনি কাজে যান বা জাহান্নামে যান, আমার দেখার কিছুই নেই। কাজেও যাব না, জাহান্নামেও যাব না, সারাদিন তোমার কাছেই থাকবো। এখন খুশি তো? আসল আমার কথায় চরম বিরক্ত হয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে আসতে নেয়। আমি পিছন থেকে আঁচলকে জড়িয়ে ধরে আবারও নিজের কাছে নিয়ে আসি। আঁচলের ঘাড়ে আলতো করে চুমু দিয়ে থুতনি রেখে বললাম, চলে যাচ্ছ যে? শাস্তি তো এখনো দেয়নি। আঁচল আমার এমন আচরণে বেশ অস্বস্তি বোধ করে। কিসের শাস্তি? আমি আঁচলের ঘাড়ে চুমু দিয়ে বললাম, ভুলে গেলে বেবি, শাস্তি তো দিবই। প্রথমত আমাকে মাথা ব্যথার কথা বলে বোকা বানিয়ে চলে গেলে, আর দ্বিতীয়ত আমাকে কাজের জন্য কোটা দিয়েছ। ঠিক আছে, কি শাস্তি দেবেন বলুন। যা শাস্তি দেব মেনে নিতে হবে, রাজি? অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে হ্যাঁ বলে। আমি আঙ্গুল দিয়ে ঠোঁট ইশারা করে দেখালাম। কি? কি বুঝো না? ওকে, বুঝে দিচ্ছি। গিভ মি কিস। আমার কথা শুনে আঁচল চোখ বড় বড় করে আমার দিকে তাকায়। মানে? এতে এত রিয়াকশন করার কি আছে? আজব তো। আমি পারবো না। পারতে তো তোমাকে হবে বেবি, টাইম ওয়েস্ট করো না, কুইক। বললাম না পারবো না। আমি কি এমন ভুল করেছি যে এসব বলছেন? আর যদি শাস্তি দেওয়ার এত ইচ্ছা থাকে তো অন্যভাবে দিন, এসব পারবো না ব্যাস। আর ইউ শিওর অন্যভাবে দেব? আমার হাবভাব আঁচলের মোটে ভালো লাগছে না। আঁচল কিছু একটা বলে আমার কাছ থেকে পালাতে পারলেই বাঁচে। আমার ক্ষুধা পাচ্ছে, আমি নিচে যাই। আহারে আমার বেবিটার কষ্ট হচ্ছে ক্ষুধায়। আগে বলবো তো নাকি? ওয়েট, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আপনি খাইয়ে দিবেন মানে? খাবার তো নিচে, খেতে হলে তো নিচে যেতে হবে তাই না? আচ্ছা ঠিক আছে, চলুন তবে। বলেই চলে যেতে নেয়। আমি আঁচলের হাত ধরে টান দিয়ে নিজের বুকে নিয়ে আসি। আঁচলের কোমর জড়িয়ে ধরে ঠোঁটে আলতো করে চুমু দেয়। ব্যাস, আমার খাওয়ানো শেষ। এই লুচু দেখছি শুধু লুচুই না, পাগলও। এইভাবে তাকিয়ে থাকবে নাকি আমার পাওনাটা দিবে? আপনি কি আমায় ছাড়বেন? আপনি না খেয়ে থাকলে থাকুন, আমায় অন্তত যেতে দিন। আমি আঁচলের কথা শুনে মুচকে হাসলাম। ওকে বেবি, চলো। তবে রাতে কিন্তু ছাড় পাবে না, সব সুদে আসলে চাই। উফ, অসহ্য। বেবি, অসহ্য বলো আর যাই বলো, তোমার মনে তো আমি জায়গা করে নিব। আঁচল নিচে যেতে রিমি বলে ওঠে, ভাবি তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি ফোন এনে দেখি তুমি নেই। আর কোথায় যাব? তোমার অসভ্য ভাই তো। সবটা না বলেই থেমে যায়। ধুর, কি করছি আমি? রিমিকে সব বলেই দিচ্ছি, লজ্জা শরম কি হানিমুনে গেল নাকি? ধ্যাত। আহারে বেচারি, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এবার চলো খেতে বসবে। আঁচল আমার মার কাছে চলে যায়। আন্টি আমাকে দিন, আমি সবাইকে সার্ভ করে দিই, আপনি বরং বসুন। আমার মা আঁচলের কথা শুনে ডানে বামে তাকিয়ে দেখে যে ওনার সাথে আরো কেউ আছে কিনা। কাউকে খুঁজছেন আন্টি? না মানে দেখছিলাম আন্টি কাকে ডাকছো, আমার সাথে আর কেউ আছে কি না। আমার মার কথা শুনে আঁচল মাথা নিচু করে ফেলে। আসলে অভ্যাস নেই তো, তাই আস্তে আস্তে শিখে যাব মা। মা আঁচলের কথা শুনে মুচকি এসে দেয়। ঠিক আছে, তুমি বসো, খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে। বলছিলাম যে আপনি বসুন না, আপনারা খেয়ে নিলে না হয় আমি বসবো। আহা, কথা বলো না তো, বসো তুমি। আঁচলের হাত ধরে টেনে বসিয়ে দেয়। কিছুক্ষণ পরে আমি নিচে যাই। আমি আঁচলের ঠিক বিপরীত পাশে চেয়ার টেনে বসে পড়ি। আমার মা সবাইকে সার্ভ করে, আমিও আঁচল খেতে শুরু করি। হঠাৎ আমার মাথায় দুষ্টু বুদ্ধি আসে। আমি আমার পা দিয়ে আঁচলের পায়ে স্লাইড করতে থাকি। হঠাৎ কেউ এমন করে আঁচল ভীষণ খায়। কি হলো ভাবি? নিশ্চয়ই তোমার বাড়ির মানুষ তোমার কথা মনে করছে। আঁচল আমার দিকে তাকিয়ে দেখে আমি মুচকে হাসছিলাম। ও তাহলে এই কথা? অসভ্য কোথাকার, খেতে এসেও শান্তি দিচ্ছে না। আমি খাওয়া শেষ করে উঠে যাই। আঁচল উঠে আমার রুমে না গিয়ে রিমি রুমে যায়। আরে বাস, তুমি এসেছো, ভালো হয়েছে। গল্প করতে পারো কি বলো? সেজন্যই তো আসা। আচ্ছা ভাবি, আমার ভাইটাকে কেমন লাগে গো? এ আবার কেমন কথা? মানে আমার ভাই মানুষ হিসেবে কতটা ভালো, আমার ভাইয়ের মনটা কেমন, এইসব নিশ্চয়ই তুমি একটু হলেও বুঝতে পেরেছো। ভালো না ছাই, আস্ত একটা লুচু। এই রে, আবার কি সব বলে দিলাম? উফ, আমার মাথাটা ইচ্ছে করে বাড়ি মেরে ফাটাই দিই।
কিচ্ছু নাই মাথায়। ও মা, কি বলো লুচু? এদিকে আমি অনেকক্ষণ ধরে দেখছি আঁচল রুমে আসছে না। এই মেয়েটা যে কি, আমাকে সময় দিতে চায় না, সবসময় পালিয়ে বেড়ায়। এখন নিশ্চিত রিমির সাথে আছে। গিয়ে দেখি দুজনে কি করছে বলে আমি রিমির ঘরে চলে যাই। ভাবি বলো না, লুচু কেন বললে? আমি তো জানি আমার ভাই কারোর সাথে কোনো দিন রিলেশনও করেনি, তাহলে তুমি এই কথা বললে কেন? বলতে বলতে দরজার দিকে তাকাতেই দেখে আমি ওখানে দাঁড়িয়ে আছি। আমি রিমিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলছি চুপ থাকতে। আঁচল রিমির খাটে রাখা টেডিগুলো দেখছে আর কথা বলছে। আমাকে আঁচল খেয়াল করেনি। আমি রিমিকে ইশারা করে বললাম চলে যেতে। রিমিও চুপচাপ উঠে চলে যায়। আঁচল টেরও পাইনি, যেহেতু বেচারি টেডি দেখা নিয়ে ব্যস্ত। লুচুকে লুচু বলবো না তো কি বলবো? জানো, তোমার ওই ডেভিল ভাই আমাকে সারাক্ষণ জ্বালিয়ে মারছে। তাই বুঝি বেবি? কথাটা শুনতে আঁচল পিছন ফিরে তাকায়। আ আ আমি দ্রুত এসে আঁচলের মুখ চেপে ধরি। এই মেয়ে, এভাবে চেঁচাচ্ছ কেন? আপনি কি বলুন তো? আপনি নিশ্চয়ই কোনো আত্মা, না হলে এইভাবে সব সময় আমার কথার মাঝখানে চলে আসেন কিভাবে? আঁচলের কথা শুনে আমি হাসবো নাকি কাঁদবো বুঝে উঠতে পারছি না। এই মেয়ে বলে কি, আমি তো তোমার কিউট বর। আরে রাখেন আপনার বট্টর। ওই রিমিটা কোথায় গেল? ও তো এখানেই ছিল আমার সাথে। তুমি এমনভাবে টেডি দেখে মন দিয়েছিলে, তোমাকে যদি কেউ কিডন্যাপ করেও নিয়ে যেত তাহলে তুমি টের পেতে না। অবশ্য আমি থাকতে কেউ তোমাকে নিয়ে যাবে, দূরে থাক, টাচও করতে পারবে না, বুঝলে বেবি? উফ, আপনার এইসব কথা বন্ধ করুন তো। রিমি কোথায় সেটা বলুন। আহারে, এইটুকু বুদ্ধি নেই আমার বউটার। আচ্ছা, আমরা রোমান্স করার সময় রিমে এখানে থেকে কি করবে বলো তো? আমার তো সমস্যা নেই, কিন্তু তুমি তো লজ্জা পাবে, তাই না? আমার কথা শুনে আসলে চোখ বড় বড় হয়ে যায়। আপনি সত্যিই একটা ডেভিল, অসভ্য দুলাভাই, যত সব অসহ্য। আমি আঁচলের হাত ধরে টেনে বিছানায় ফেলে দিই আর দু হাতের উপর ভর দিয়ে আঁচলের দিকে ঝুঁকে পড়ি। আঁচল ভয়ে কয়েকটা ঢোক গেলে। না জানি এই অসভ্যটা কি করে বসে, আল্লাহ মালুম। বেবি, অসভ্য বলছো যখন একটু অসভ্য তুমি করতেই তো হয়, কি বলো? এই রে, সেরেছে। এবার পালাবো কি করে আমি? আমি নেশার দৃষ্টিতে আঁচলের ঠোঁটের দিকে তাকিয়ে আছি। আঁচল বিষয়টা খেয়াল করতে বলে ওঠে, এ মা রিমি, তুমি কখন এলে? আমি আঁচলের কথা শুনে হেসে দেই। আঁচলের বোকামি দেখে আমি তো হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। আঁচল অবাক হয়ে আমার এমন কাণ্ড দেখে। বেবি, তুমিও না? ভালো করে তাকিয়ে দেখো, দরজাটা ভিতর দিয়ে লক করা। তুমি কি ভেবেছো আমি দরজা খোলা রেখে তোমার সাথে রোমান্স করব? আঁচল তাকিয়ে দেখে। সত্যিই তো, দরজা তো নক করা, কিন্তু আমার কি দোষ? আমি তো এই অসভ্যর কাছ থেকে পালানোর জন্য মিথ্যা বলেছিলাম। যাই হোক, এই সুযোগে আমি বরং পালাই, যেই ভাবা সেই কাজ। আমি এখনো বিছানায় শুয়ে হেসে যাচ্ছি। আঁচল এক লাফে শোয়া থেকে উঠে পালাতে নিলেই আমি আঁচলের শাড়ির আঁচল ধরে ফেলি। পালানোর ধান্দা, তাই না? পালানোর জন্য রিমে এসেছে বলেছিলে, এবার পালাও তো দেখি। ছাড়ুন আমায়। আমি কিছু না বলে শাড়ির আঁচলটা ধরে টান দেই। আঁচলও বাধ্য আমার কাছে চলে আসে। আমি আঁচলকে নিজের উপর নিয়ে আসি। আঁচলের কোমর শক্ত করে ধরি। তোমার এই একটা রোগ জানো আঁচল, রোমান্স করার সময় মুডটা নষ্ট করে দাও। তো এখন আপনার রোমান্স করার টাইম নাকি? আজীব। তাহলে কখন শুনি? রাতে? আপনার সাথে কথা বললেই আমার মাথা নষ্ট হয়ে যাবে। ছাড়ো না। আমি আঁচলকে কিছু বলে সুযোগ না দিয়েই আঁচলের ঠোঁট আঁকড়ে ধরি। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও আমি আঁচলের ঠোঁট ছাড়ছি না। এদিকে আঁচল বেচারি যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। আঁচল না পেরে আমার হাতে জোরে নখ দিয়ে আঁচল কাটে। যেহেতু আঁচলের নখগুলো চাইনিজ কোরালকেও হার মানাবে, আমার অবস্থায় কী হয়েছে সেটা নিশ্চয়ই আমি বুঝতেই পারছি। আঁচল, তুমি কি পাগল? এভাবে কেউ আঁচল কাটে? আমার দমক শুনে আঁচল কিছুটা ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে আমার কাছ থেকে চলে আসতে নিলেই আমি পেছন থেকে আঁচলের কোমর ধরে টেনে বিছানায় ফেলে দেই আর নিজে আঁচলের উপর উঠে শরীরের সব ভর ছেড়ে দেই। সাহস তো কম না তোমার, আমার হাতের 12টা বাজিয়ে দিচ্ছ। এই শাস্তি তো তোমায় পেতেই হবে। এমা, না জানে আবার কোন শাস্তি দিবে, আল্লাহই জানে। আঁচলকে কিছু বলার সুযোগ না দিই আমি আঁচলের গলায় মুখ গুজে দিই। আঁচল ভয়ে চোখ মুখ বন্ধ করে ফেলে। আমি আঁচলের গলায় চুমু দিয়ে জোরে কামড় বসিয়ে দিই। আউস, মরে গেলাম গো। এ তো আস্ত রাক্ষস, আমাকে খেয়ে ফেলতে চাইছে গো মা। আমি আঁচলের উপর থেকে উঠে যাই। এটাই হলো তোমার শাস্তি, বুঝেছো? স্টপ ইট বলে আমি রুম থেকে বেরিয়ে আসি। আঁচল গলায় কিছুক্ষণ হাত বলে বিছানা থেকে উঠে আয়নার সামনে গিয়ে দেখতে থাকে। রাক্ষস কোথাকার, আমার এত সুন্দর গলায় দাঁত বসিয়ে দিল। ইচ্ছে করছে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারি। কি বলো ভাবি, আমি ভাইয়ের মারার প্ল্যান করছো বুঝি? আঁচল কারো কণ্ঠ শুনে পিছনে ফিরে তাকে দেখে রিমি। এই তুমি কোথায় গিয়েছিলে বলো তো? বারে, আমি না হল গেলে রোমান্স করতে কিভাবে শুনি?
আঁচলের গলার দিকে তাকিয়ে মুচকে হাসছে। আঁচল তাড়াতাড়ি করে গলাটা ঢেকে রুম থেকে বেরিয়ে যায়। রিমি আঁচলের কাণ্ড দেখে হাসছে। ধুর, লিমিটার কাছে থাকলেও এখন জ্বালিয়ে মারবে। আর রুমে গেলে তো ওই টেবিলটা, ও আল্লাহ, দড়ি ফালাও, আমি উপরে যাই। আঁচল আর কিছু না ভেবে রুমে চলে যায়। গিয়ে দেখে আমি বিছানায় আচ্ছ হয়ে বই পড়ছি। আঁচলকে আসতে দেখে একবার আঁচলের দিকে তাকিয়ে আবার বই পড়ায় মন দিই। যাক বাবা, টেবিলটার মাথা থেকে আমাকে জ্বালানোর ভূত দূর হইছে। আঁচল বেলকনিতে গিয়ে দাঁড়ায়। আমার বেলকনিটা সত্যি অনেক সুন্দর, আর এই সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছি ফুল গাছগুলো দিয়ে। বেলকনিতে অনেকগুলো ফুল গাছ, আর এগুলো যত্ন নিই আমি। আঁচল ফুলগুলো হাত দিয়ে দেখেই বেলকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। হালকা বাতাসে আঁচলের চুলগুলো উঠছে। আঁচলের অনেক ভালো লাগছে এই পরিবেশটা। সে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ আঁচলকে রুমে আসতে না দেখে আমি বইটা রেখে উঠে দাঁড়াই। বেলকনির সামনে আসতেই আঁচলকে দেখে আমার চোখ আটকে যায়। আমি চুপি চুপি বেলকনি থেকে দাঁড়াই। আঁচলের চুলগুলো উড়ে আমার মুখে এসে পড়ছে। এতে আমি মোটে বিরক্ত হচ্ছে না, বরং অজানা এক ভালো লাগা কাজ করছে আমার মনে। হঠাৎ পেটে কারো স্পর্শে পেয়েই আঁচল চমকে ওঠে। পেছন ফিরে বুঝতে পারি যে আমি আছি পিছনে। আমি আঁচলের কাছে গিয়ে পেছন থেকে আঁচলকে জড়িয়ে ধরে আঁচলের চুলে মুখ ডুবাই। আঁচল আমাকে ছাড়াতে চাইলেও আমি আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরি। কি হচ্ছেটা কি? ছাড়ুন আমায়। আমি আঁচলের কথা শুনে কিছু না বলে আঁচলকে ছেড়ে দিই। আঁচল সেখান থেকে চলে আসে। রুমে এসে আঁচল পিছন ফিরে দেখে আমি দুহাত পকেটে গুজে মুচকে হাসছি। আঁচল আর কিছু না বলে চলে আসে। সারাদিন আঁচলের ভালোই কাটে। রিমির সাথে অনেক গল্প করে। তাছাড়া কালকে আঁচলের বাড়ি থেকে লোক আসবে, ভাবতে আঁচলের খুশি খুশি লাগছে। রাতে আঁচল ভয়ে ভয়ে রুমে ঢুকে দেখি কেউ নেই। যাক বাবা, বাচ্চা গেল। অসভ্যটা রুমে নেই, আমি এই সুযোগে চেঞ্জ করে আসি। এইসব শাড়ি টাড়ি পরে কি ঘুমানো যায় নাকি? আছি। আঁচল নিজের লাগেজ থেকে একটা লং টপস আর একটা প্লাজো বের করে নিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে আমি বেলকনিতে ছিলাম। কেউ এসেছে ভেবে রুমে আসতে দেখি কেউ নেই। আমি ওয়াশরুমের দরজায় ধাক্কা দিতে বুঝতে পারি ভেতর থেকে লক করা। ও, মহারানী নিশ্চয়ই ওয়াশরুমে আছে। আমি বিছানায় বসে পড়ি। কিছুক্ষণ পরেই আঁচল ওয়াশরুম থেকে বের হয়। আমি আঁচলকে দেখে একদম আমার মুখ থেকে আচমকা বেরিয়ে আসে মাশাআল্লাহ। আঁচল আমার কথায় বিরক্ত হয়নি, বরং এই প্রথম আমার মুখের কথায় আঁচলের ভালো লাগছে। আমি ধীর পায়ে আঁচলের দিকে এগোতে থাকি। আমার এগোনো দেখে আঁচল ভয়ে ঢোক গেলে। আঁচল শক্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমি আঁচলের অনেকটা কাছে চলে যাই। আমার প্রতিটা হার্টবিট যেন আঁচল শুনতে পায়। আঁচল চোখ মুখ খিচে বন্ধ করে আছে। আমি আঁচলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, বেবি, আমাকে পাগল করার জন্য তুমি তৈরি দেখছি। বলে আঁচলের কানে চুমু দিলাম। আঁচল যেন ফ্রিজ হয়ে গেছে আমার ঠোঁটের ছোঁয়ায়। আমি আঁচলের কোমর জড়িয়ে ধরে টেনে নিজের কাছে নিয়ে আসি। আঁচল এবার খানিকটা বিরক্ত হয়ে যায়। আপনি কেমন মানুষ বলুন তো? আমার অতীতটা জানার পরেও আপনি কেন আমার সাথে এমন করছেন? হ্যাঁ, মানলাম আপনি আমার স্বামী, আমার উপর আপনার সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু তাই বলে প্রথম দিন থেকেই আপনার অধিকার দেখাবেন? আমাকে কি একটু সময় দেওয়া যেত না? আঁচলের এমন রিয়েক্টে আমি চুপ মেরে যাই। আঁচলকে এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যাই। আমি চলে যাওয়ার পর আঁচল বিছানায় এক পাশে শুয়ে কেঁদে যাচ্ছে। আমার এমন অধিকার ফলানোটা যেন আঁচল কিছুতেই মেনে নিতে পারছে না। প্রায় 2 ঘন্টা পার হয়ে যায়। আমি রুমে যাই না। আঁচলও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। এদিকে আমি ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে আছি। আঁচল কি আমায় কোনোদিন মেনে নিতে পারবে না? আমি কি এতটাই খারাপ, এতটাই অযোগ্য? ও কি কোনোদিনও জিসানকে বলতে পারবে না? ও শুধু আমার রাগটাই দেখলো, অত্যাচারটাই দেখলো। আমি যাকে প্রথম দিন থেকে ভালোবেসে ফেলেছি বুঝতে পারিনি ও। আমি তো চেয়েছিলাম ওকে সময় দিতে, কিন্তু ভয় হচ্ছিল যদি ও আমার থেকে জিসানের কাছে চলে যায়, তাই তোকে সময় দিইনি। ও কি শুধু ঘৃণা করে যাবে আমায়? আমার রাগের মাঝে লুকোনো ভালোবাসাটা বুঝতে পারবে না কোনোদিনও। ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু জড়িয়ে পড়ে। না, আমি এভাবে ওর ঘৃণার কাছে হেরে যাব না, বরং আমার ভালোবাসা দিয়ে ওকে নিজের করে নেব। আমি ছাদ থেকে রুমে এসে দেখি আঁচল গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। আমি আঁচলের পাশে বসে আঁচলের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে আছি। সত্যি এই মুখটায় জাদু আছে। যখনই দেখি শুধু আমার কাছে টানে। আমি আঁচলের কপালে চুমু দিয়ে আঁচলকে টেনে নিজের বুকে নিয়ে এসে ঘুমিয়ে পড়ি। সকালবেলা আঁচলের ঘুম ভাঙতেই নিজেকে আমার বুকে আবিষ্কার করে। আঁচল কাল রাতের কথা ভাবছিল। কাল রাতে তো উনি রুম থেকে চলেই গিয়েছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে কখন আসলেন আমিও বুঝতে পারিনি। এইসব ভাবতে ভাবতে আমার দিকে তাকাতেই দেখে আমি আঁচলের দিকে তাকিয়ে মুচকে হাসছি। আঁচল কিছু না বলে আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। কেসটা কি হলো?
অসভ্যটা একবারও আটকালো না বাবা, ভালো হয়ে গেল নাকি? আঁচল শাওয়ার নিয়ে চুলগুলো মুছতে মুছতে বের হয়ে ওয়াশরুম থেকে। আমি উঠে আঁচলের কাছে গিয়ে টাওয়ালটা নিয়ে নিই। কি হলো? আমি মুছে দিচ্ছি, বসো। আমি আঁচলকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিয়ে নিজে আঁচলে চুলগুলো মুছে দিচ্ছি। আঁচল আমার এমন কাজ দেখে অবাক না হয়ে পারে না। আচ্ছা বেবি, তুমি তো সকাল সকাল শাওয়ার নিলে কেন বলো তো? কাল রাতে তো কিছুই হয়নি। আসলে আমার কথা শুনে বুড়ো কুসকে আমার দিকে তাকায়। সত্যি তো, কাল রাতে কিছুই হয়নি। তুমি যা রেগেছিলে, বাপরে। আমিও কি ভাবি, এই অসভ্য আজীবন অসভ্যই থেকে যাবে। কি সব বলে যাচ্ছে দেখো। মনে হয় লজ্জা বলতে যে একটা শব্দ আছে সেটা উনি জানেই না। আমি আঁচলে চুল মুছে দিয়ে আঁচলের চোখে কাজল দিয়ে দিই। ব্যাস, এবার আমার মিষ্টি বউয়ের ওপর কারো নজর লাগবে না। আঁচল চুপ করে আছে। আমি আঁচলকে চুপ থাকতে দেখে বললাম, আমার পারিশ্রমিকটা দিবে না? মানে? ও বাবা, এত কষ্ট করে চুল মুছে দিলাম, কাজল দিয়ে দিলাম, তার বিনিময়ে আমি কিছুই পাবো না? সেটা কি করে হয় বেবি? আঁচল বুঝতে পারে আমি কি চাইছি। আঁচল কিছু বলার আগেই আমি আঁচলের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিই। অসভ্য বলে রেগে রুম থেকে চলে আসে। আঁচল নিচে আসতেই রিমির সাথে দেখা হয়। বা ভাবি, তোমাকে অনেক কিউট লাগছে। হয়েছে, এবার চলো, আজ আমি রান্না করি। কিন্তু মা? মাকে আমি পরে যা বলার বলবো, তুমি চলো তো। রিমি আঁচলকে নিয়ে রান্না করে যায়। আঁচল সবার জন্য ব্রেকফাস্ট বানায়। রিমি আঁচলকে সাহায্য করে। হঠাৎ বেল বাজতেই রিমি বলে, ভাবি তুমি বরং ব্রেকফাস্ট টেবিলে সাজাও, আমি দেখে আসি কে এসেছে। রিমি দরজা খুলতে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কাকে চাই? ছেলেটার কথা শুনে রিমি খানিকটা রেগে যায়। আপনি জানেন আঁচল আমার ভাবি হয়, আর অন্য কারো ওয়াইফকে আপনি নাম ধরে বলছেন কেন? এত কৈফত আপনাকে দিতে আমি বাধ্য নই। আপনি আঁচলকে রাখুন, আঁচল আমাকে ঠিকই চিনবে। আরে আজিব, আপনাকে আমরা চিনি না, তাহলে কেন রাখবো বলুন তো? আমরা নই, বলুন আপনি চেনেন না। এত কথা না বলে আঁচলকে রাখুন। ওদের দুজনে চেঁচামেচি শুনে আঁচল রান্নাঘর থেকে বেরিয়ে আসে। কি হলো, কার সাথে চেঁচাচ্ছ? আঁচল দরজার সামনে আসতে ছেলেটাকে দেখে বড় সড়ো একটা শখ খায়। আদি ভাই তুমি? কি কেমন দিলাম সারপ্রাইজটা? ভাবি তুমি এনেকে চেনো? আরে কি বলো, চিনবো না কেন? উনি আমার ফুফাতো ভাই আদি। অবশ্য ফুফাতো ভাই বললে ভুল হবে, কারণ আদি ভাইকেও আমার নিজের ভাই মনে করি। উনি আমার বিয়েতে থাকতে পারেনি, দেশের বাহিরে ছিলেন তাই। আদি ভাইয়া তুমি দেশে ফিরলে কবে? এই তো কাল। আর আজ নাকি মামুনিরা আসবে তোকে নিতে। আমাকে বলছিল তোকে দেখে যেতে, তাই ভাবলাম আমি আগে এসে তোকে সারপ্রাইজটা দিই। মামুনির কাছ থেকে ঠিকানা নিয়ে চলে আসলাম। খুব ভালো করেছো ভাইয়া, আমি খুবই খুশি। এই দেখো, তোমাকে বাইরে দাঁড় করিয়ে সব কথা বলে ফেলছি, তুমি ভেতরে এসো। বলে আদির হাত ধরে ভেতরে নিয়ে আসে আঁচল। আমি নিচে নামছিলাম, এমন সময় দেখি আঁচল একটা ছেলের হাত ধরে বসতে বলছে। মুহূর্তে আমার ভিতর ভয় ঢুকে যায়। ছেলেটা জিসান নয় তো? জিসানকে আঁচলকে ফিরে নিতে এসছে? না না, এটা তো আমি হতে দেব না। আঁচল আমার বিয়ে করা বউ। আঁচল এখন আমার আমানত, ওর দিকে কেউ নজরও দিতে পারবে না। আমার রেগে চোখ মুখ লাল হয়ে যায়, হাত দুটো মুষ্টিবদ্ধ করে আছি। ইচ্ছে করছে জিসানকে এক্ষুনি মেরে পুঁতে ফেলতে। আর আঁচল, ও কিভাবে পারলো জিসানের হাত ধরতে? আগে আঁচলকে দেখে নেই, আর তারপরে জিসান। আমি রেগে আঁচলের কাছে যাই। আঁচল আমাকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়। শুনুন, উনি... আঁচলকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আমি আঁচলের হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে যাই। এদিকে আমার এমন কাণ্ডে আদি আর রিমি হাঁ হয়ে তাকিয়ে আছে। কি হলো বলুন তো? কিছুই তো বুঝলাম না। আমি আঁচলকে রুমে এনে দরজা লক করে দিই। আঁচলের এক হাত পেছনে নিয়ে মসুর দিয়ে ধরি। আঁচল ব্যথায় কুকড়ে ওঠে। আহ রেহান, কি হচ্ছেটা কি? আমার হাতটা ছাড়ুন, লাগছে আমার। লাগুক, তুই যদি আজ মরেও যাস তবু আমার কষ্ট নেই। তোর এত বড় সাহস হলো কি করে? তুই আমার ওয়াইফ, তুই ভুলে গেছিস? কি করেছি আমি? এত মেজাজ দেখাচ্ছেন কেন? মানুষ মনে হয় না আমাকে? আপনার সব রকম অত্যাচার মেনে নিব কেন বলুন তো? আমি রেগে আঁচলের গালে ঠাস করে চড় মেরে দিই। আঁচল ছিটকে মেঝেতে পড়ে যায়। আমার এমন আচরণ আঁচল মোটেই মানতে পারছে না। সব কিছু যেন এলোমেলো লাগছে আঁচলের। আঁচল গালে হাত দিয়ে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আঁচলকে টেনে তুলে দেয়ালের সাথে চেপে ধরলাম। আমার এমন হিংস্র রূপ দেখে আঁচল ভয়ে কাঁপছে। আমি তোর উপর অত্যাচার করছি তাই না? আমার ভালোবাসা তোর অত্যাচার মনে হয়? আর তোর এই জিসান তোকে অনেক ভালোবাসতো তাই না? এই জন্যই তুই তোর জিসানের সাথে চলে যাওয়ার প্ল্যান করছিলি? মানে? মানে কি বুঝতে পারছিস না? তোর জিসান এই বাড়িতে কি করছে? কেন এসছে ওই বাড়িতে? তোকে নিয়ে যেতে, তাই তো? আর তুই জিসানের সাথে পালানোর প্ল্যান করছিস। এবার আঁচল বুঝতে পারছে যে আদিকে আমি জিসান ভাবছি। আঁচলের আগে মাথা ফেটে যাচ্ছে। আঁচল এক ঝটকায় আমাকে ছাড়িয়ে নিয়ে বলে, জিসান? কে জিসান? উনি আমার ভাইয়া, বুঝেছেন?
আমার সাথে দেখা করতে এসেছে। আপনি ভাবলেন কি করে ওই বেইমানটাকে হাত ধরে এই বাড়িতে নিয়ে আসবো? হ্যাঁ, মানছি আমি ওকে এখনও ভুলতে পারিনি, ভালোবাসি এখনও। তার মানে এই না আমি আবার ওই বেইমানকে সুযোগ দেব। আমি আঁচলের কথা শুনে স্তব্ধ হয়ে যাই। কি ভাবছিলাম আমি আর কি হয়ে গেল? আঁচলকে ভুল বুঝেছি আর ওর গায়ে হাতও তুললাম। এটা মোটেও ঠিক হয়নি। আঁচল হাত তুলে আমাকে থামিয়ে দেয়। থাক, আপনার নিচু মন মানসিকতা পাল্টান রেহান, বলে রুম থেকে বেরিয়ে যায়। আমার বোকামির জন্য আজ নিজের উপরে মারাত্মক রাগ হচ্ছে। এভাবে আঁচলকে কষ্ট দিয়ে দিন দিন দূরে সরিয়ে দিচ্ছি। আঁচল অন্য একটা রুমে দরজা লাগিয়ে কান্না করতে থাকে আর ভাবতে থাকে বারবার এই লোকটা জিসানের কথা মনে করিয়ে দিচ্ছে কেন। যতই চাচ্ছি জিসানকে মন থেকে মুছে ফেলবো, ততই ওর কথা মনে করিয়ে দেয়। এদিকে আদি অনেকক্ষণ ধরে বসে আছে, আঁচলকে দেখতে পারছে না। আর আদিও বেশ চিন্তিত হয়ে পড়েছে। আমি এভাবে রেগে আঁচলকে নিয়ে গেলাম। কি জানি কি হয়েছে, রিমি এবার আমার রুমে আসে। ভাইয়া কি হয়েছে রে? তুই ওই সময় ভাবিকে রেগে নিয়ে আসলি কেন? আমি রিমিকে সবটা বললাম। ও মা, ভাবির বয়ফ্রেন্ড ছিল? জানতাম না তো। যাই হোক, ওইটা ভাবির অতীত। তুই কেন ভাবিকে ওর অতীত নিয়ে সন্দেহ করলি? তোর কি মনে হয় নিজের স্বামীর বাসায় কেউ তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসে? তোর কোনোদিন বুদ্ধি হবে না। আমি চুপ করে বসে আছি। রিমিকে আদিকে সব বলতেই আদি হেসে দেয়। বাবা রেহান, আমার বোনটাকে এত ভালোবাসে, সত্যি আমি অনেক খুশি হয়েছি। আমার বোনটা এমন একটা বর পেয়েছে যে কিনা ওকে চোখে হারায়। আচ্ছা আমি বরং আসি, আসল তো আজ বাড়ি যাবেই, তখন না হয় ওর সাথে আড্ডা দিতে পারবো। এখন রেহানকে বলুন আমার বোনের অভিমানটা ভাঙাতে। বলে আদি চলে যায়। এদিকে আমি আঁচলকে খুঁজতে থাকি। রিমিকে জিজ্ঞাসা করতে বলে, বাইরে তো যায়নি, তুই দেখ হয়তো কোনো রুমে দরজা আটকে বসে আছে, যা গিয়েও রাগ ভাঙা। আমি রিমির পাশের রুমে দেখি দরজা লাগানো। ঘরের ভেতর মনে হচ্ছে কেউ কাঁদছে। আমার আর বুঝতে বাকি রইল না যে আঁচল এই রুমে আছে। আঁচল, আঁচল, দরজা খোলো। আঁচলের কোনো সাড়া নেই। এবার আমি চিন্তায় পড়ে যাই, কীভাবে রাগ ভাঙাবো। এই মেয়ে তো দরজা খুলছেই না। আমি আরও কয়েকবার আঁচলকে ডাকি। আঁচল, আমার ভুল হয়ে গেছে, একটু বোঝার চেষ্টা করো প্লিজ, আর এমন হবে না। দরজা খুলো প্লিজ। আঁচল নাছোড়বান্ধা, দরজা খোলার নামই নেয়নি। আমি এবার খানিকটা রেগে যাই। আঁচল, তুমি দরজা খুলবে নাকি আমি ভেঙে ঢুকবো? আঁচল তবুও দরজা খোলে না। এবার আমি রেগে দরজায় লাথি মারি। লাথির শব্দ শুনে আঁচল ভয় পেয়ে যায়। যদি সত্যি সত্যি রেহান দরজা ভেঙে ফেলে তাহলে তো আমার কপালে শনি লেখা আছে মনে হয়। আঁচল এক লাফে উঠে দরজা খুলে দেয়। আঁচল দরজা খুলতেই আমি ঘরে ঢুকে দরজাটা আবারও লাগিয়ে দিই। আঁচল বেশ ভয় পেয়ে যায়। আঁচল, আই এম সরি, আমি বুঝতে পারিনি উনি তোমার ভাই। কি বলো তো, সারাক্ষণ তোমার মুখে জিসানের নাম শুনতে শুনতে আমার মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খায়, যদি তুমি আবার জিসানের কাছে চলে যাও তো। আমি সরি সোনা, আমি আর মারবো না তোমায়। এই কান ধরছি দেখো। আসলে এবার রেগে চিৎকার করে ওঠে। কি পেয়েছেন আমাকে? কাঠের পুতুল আমি? যখন ইচ্ছে হবে মারবেন, আবার যখন ইচ্ছে সরি বলবেন। আপনি আমাকে কিছু বলতে দিয়েছিলেন? আপনি জানতে চেয়েছিলেন ছেলেটা কে? তার আগেই আপনি যা নয় তা বলেছেন। কেন বলুন তো? আমি কি মানুষ না? আপনার সব রকম অত্যাচার আমি কেন সহ্য করব? হোয়াই? আমি বুঝে উঠতে পারছি না আঁচলকে কিভাবে শান্ত করব। আঁচল যে পরিমাণ রাগ করেছে। আঁচল একটু শান্ত হও প্লিজ। বললাম তো আর এমন হবে না। আঁচল এক ঝাটকায় নিজের হাতটা সরিয়ে নেয়। ডোন্ট টাচ মি, ওকে? আমি আর আপনার সাথে এক মুহূর্তেও থাকবো না। আপনি একটা জানোয়ার। আপনি প্রথম দিন থেকেই আমার উপর অত্যাচার করে যাচ্ছেন। আমি চলে যাব, আপনার সাথে থাকবো না আমি। চলে যাওয়ার কথা শুনে আমার প্রচুর রাগ উঠে যায়। আমি আসলে দুবাহু চেপে ধরে কাছে এনে বললাম, চলে যাবি মানে? তুই কি মনে করিস আমি তোকে এত সহজে যেতে দেবো? নো ওয়ে। স্বামী হই আমি তোর, তোকে মারতে পারি আবার ভালোবেসে কাছে টেনে নিতে পারি। তুই চলে যাওয়ার কথা মাথায় আনলে কি করে? শোন, আমি বেঁচে থাকতে এটা কখনো হবে না। আমায় ছেড়ে চলে যাওয়ার ভূত তোর মাথা থেকে নামিয়ে ফেল। আমি মরে গেলে যা ইচ্ছা করিস। আসলে আমার এমন আচরণে ভয় পেয়ে যায়, তাও বারবার একটা কথাই বলে যাচ্ছে, আমি চলে যাব, আমি আপনার সাথে থাকবো না। কাঁদতে কাঁদতে হেসকে উঠে গেছে আঁচলের। আমি নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছি, কিন্তু বারবার আঁচলের মুখে চলে যাব কথাটা শুনতেই আমার রাগের পরিমাণ কমার বদলে দ্বিগুণ বেড়ে যাচ্ছে। হঠাৎ আঁচল বলে ওঠে, আপনি খারাপ। আপনি শুধু আমার উপর অত্যাচার করেই যান। আমার জিসানি ভালো ছিল, আপনি খারাপ। আমি এবার নিজের রাগের কন্ট্রোল হারিয়ে ফেলি। গায়ে সমস্ত শক্তি দিয়ে আঁচলের গালে কষে একটা চড় মেরে দিই। আঁচল ছিটকে বিছানায় পড়ে যায়। তোর এই জিসান জিসান জিসান, বিয়ের প্রথম দিন থেকে সেই একই নাম বলে যাচ্ছিস। তোর জিসান তোকে কতটা কষ্ট দিয়েছে ভুলে গেছিস তাই না? আর আমার ভালোবাসা তোর চোখে পড়ে না?
তোর জিসান কি আমার থেকে বেশি ভালোবেসেছিল তোকে? আমি রেগে কথাগুলো বলতে থাকি, কিন্তু আঁচলের কোনো রিয়াকশন না পেয়ে আমি আঁচলের কাছে গিয়ে আঁচলের হাত ধরে টান দিয়ে সোজা করতেই দেখে আঁচল সেন্সলেস হয়ে পড়ে আছে। আমি রাগে নিজের হাত দিয়ে দেয়ালে কয়েকটা আঘাত করি, তারপর রুম থেকে বেরিয়ে আসি। ঘণ্টাখানেক পর রিমি রুমে এসে দেখে আঁচল ওভাবে বিছানায় পড়ে আছে। রিমি দৌড়ে আঁচলের কাছে এসে আঁচলকে ডাকতে থাকে। ভাবি কি হয়েছে তোমার? রিমি বুঝতে পারে আঁচল সেন্সলেস হয়ে আছে। রিমি দ্রুত পানি এনে আঁচলের মুখে ছিটাতেই আঁচলের সেন্স আসে। ভাবি কি হয়েছে বলো তো? তুমি সেন্সলেস হলে কিভাবে? রিমির কথা শুনে আঁচল সবকিছু মনে করার চেষ্টা করে। জানি না। আচ্ছা চলো, আমি তোমাকে রুমে দিয়ে আসি, রেস্ট নেবে চলো। ভাইয়া যে কোথায় গেল খবর নেই কোনো। এদিকে তোমার এই অবস্থা, সে খেয়াল আছেন ওর? তুমি যাও রিমি, আমি নিচে রুমে যেতে পারবো। ওহো চলো তো। রিমি জোর করে আঁচলকে রুমে শুয়ে দিয়ে আসে। রিমি শোনো, বলো ভাবি। মা বাবাকে কিছু বলো না কেমন, শুধু শুধু টেনশন করবে। আচ্ছা বলবো না, তুমি রেস্ট নাও, আমি তোমার আর ভাইয়ের খাবারটা রুমে দিয়ে যাবনি। তোমার নিচে নামার দরকার নেই। রিমি চলে যায়। আঁচল দু চোখ বন্ধ করে। রাত 10টা। রিমি আঁচল আর আমার খাবারটা নিয়ে এসে দেখে আঁচল বেলকনিতে দাঁড়িয়ে আছে। ভাবি, ভাইয়া এখনো বাসে আসেনি? তো আমি কি করব? তুমি ফোন করে একটা খবর তো নিতে পারতে। তুমি ফোন করে নাও। দেখো ভাবি, তোমার অতীতে কি হয়েছে সব ভুলে যাও। এখন তুমি কারো স্ত্রী। তোমার অতীতে যাই হয়ে থাকুক, এতে আমার ভাইয়ার দোষ কোথায় বলো তো? আমার ভাইয়া কেন কষ্ট পাবে? আর রইলো ফোন করা। ভাবি, ভাইয়া তোমার সাথে রাগ করেছে, আমার সাথে না। এখন তুমি বলো, ফোনটা কার করা উচিত, আমার নাকি তোমার? আঁচল চুপ করে মাথা নিচু করে আছে। ভাবি, আমার ভাইয়াটা অনেক অভিমানী, ওকে কষ্ট দিও না প্লিজ। ও হয়তো অভিমান করে এমন কিছু করে বসবে যা কেউ ভাবতেও পারবে না। বলে রিমি চলে আসে আঁচলের রুম থেকে। এদিকে আমার মা চিন্তায় কান্নাকাটি শুরু করে দিয়েছে। মা একটু শান্ত হও প্লিজ, ভাইয়া চলে আসবে এক্ষুনি। ও এমন কেন করছে রে? ও তো কোনো দিন বাড়ি বাহিরে এতক্ষণ থাকে না। আমার ছেলেটা ঠিক আছে তো? কি চলে আসবে বলছিস? এখনো তো এলো না। কোথায় গেছে, কি করছে, কিছুই তো বুঝতে পারছি না। বাবা, তুমিও এমন করছো কেন বলো তো? তুমিও এত চিন্তা করলে মাকে কে সামলাবে? আমার বাবা একের পর এক আমাকে ফোন করেই যাচ্ছে, কিন্তু রিসিভ হচ্ছে না। এদিকে আঁচল বেলকনিতে হাঁটু ভাঁজ করে বসে কান্না করেই যাচ্ছে। ওর জন্য আজ এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে। ও যদি আমাকে মেনে নিত তাহলে আজ এমনটা হতো না। হঠাৎ বেল বাজতেই আমার মা বলে, ওই তো আমার ছেলেটা চলে এসেছে নিশ্চয়। বলে উঠে যেতে নিলে রিমি আটকে ফেলে। মা তুমি বসো, আমি গিয়ে দেখছি। রিমি দৌড়ে গিয়ে দরজা খুলে চিৎকার করে ওঠে। ভাইয়া। আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না। হাতে ড্রিঙ্কসের বোতল, শার্টের ইনটাও নেই, টাইটা অর্ধেকটা বাঁকা হয়ে আছে, চুলগুলো এলোমেলো। রিমি প্রথম নিজের ভাইকে এতটা অগোছালো দেখছে। যে ছেলে এতটা পরিপাটি, তার আজ এই হাল শুধুমাত্র আঁচলের জন্য। হ্যাঁ, আঁচলের জন্যই আজ ভাইয়া ড্রিঙ্ক করেছে। রিমি কিছুতেই আমার এমন অবস্থা মানতে পারছে না। সব হয়েছে তোমার জন্য ভাবি। আমার ভাইয়া আজ পর্যন্ত ড্রিঙ্ক করা তো দূরে থাক, খারাপ কোনো ছেলেদের সাথে কথা বলেনি। আমার ভালো ভাইয়াটা তোমার জন্য এই পথে গিয়েছে। আমি তোমাকে কখনো ক্ষমা করব না ভাবি, নেভার। মা বাবা এক প্রকার দৌড়ে দরজার সামনে আসে। কিরে রিমি, তুই ভাইয়া বলে চিৎকার করে আর কিছু বললি না? আমার বাবা মা আমার এই অবস্থা দেখে থমকে যায়। এই রেহান যেন তাদের কাছে অচেনা লাগছে। রিমি আগের মতোই ঠায় দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে। রেহান, তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোর? আমি মায়ের কাঁধে মাথা দিয়ে মাকে জড়িয়ে ধরে কেঁদে দেই। মা জানো, ও আমাকে কষ্ট দিচ্ছে। আমি আর পারছি না মা। তুমি বলো, আমি কি এতটাই খারাপ? মা, আমার সত্যি অনেক কষ্ট হচ্ছে, মরে যেতে ইচ্ছে করছে। তুমি তো জানো মা, আমি কখনো কাউকে ভালোবাসিনি। ওকে তো প্রথম থেকে অনেকটা ভালোবেসে ফেলেছি, নিজের থেকেও বেশি। ও কেন বুঝতে পারে না মা? ওকে তুমি বোঝাও না। ও আমাকে ছেড়ে চলে গেলে আমি মরেই যাব মা। আমার মুখে মরে যাওয়ার কথাটা শুনেই আমার মার ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। রিমিও শব্দ করে কেঁদে দেয়। আমার মা শক্ত করে আমাকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে তোর বাবা? কেন এসব বলছিস? কি হয়েছে আমাকে বল না। কিরে রিমি, রোহান এইসব কেন বলছে রে? কি হয়েছে ওর? মা বাবা তোমরাও না, দেখতে তো পাচ্ছ ভাইয়ার অবস্থা, কি থেকে কি বলে ফেলেছে। এসব না ধরলে হয় না। আমি বরং ভাইয়াকে রুমে দিয়ে আসি, কিছুক্ষণ পর লেবুর পানি খাইয়ে আসবনি। রিমি আমার কাছে যেতেই আমি ইশারা করে রিমিকে দাঁড়াতে বললাম, আমি যেতে পারবো, তুই রুমে যা। ভাইয়া তুই পারবি না, তুই তো তাড়াতেই পাচ্ছিস না, যাবি কিভাবে? বললাম না আমি পারবো, তুই যা। বলে আমি দৌড়তে দৌড়তে রুমের দিকে যেতে থাকি। রিমি, তুই বরং রেহানের জন্য লেবু পানি নিয়ে আয়। হ্যাঁ মা, যাচ্ছি। এদিকে আঁচল বেলকনিতে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। আমি ধীরে ধীরে রুমে এসে আঁচলকে খুঁজছি,
কিন্তু পাচ্ছি না। আমি সারা রুমে পাগলের মতো খুঁজছি, কিন্তু আঁচলকে কোথাও দেখতে পাই না। আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। তুমি ঠিক আমাকে ছেড়ে চলে গেলে আঁচল। তুমি জিসানের সাথে চলে গেলে। আমি কিভাবে তা হঠাৎ আমার চোখ যে বেলকনিতে, আমি স্তব্ধ হয়ে যাই। আঁচল গুটিসুটি মেরে বেলকনিতে শুয়ে আছে। এই তো আমার আঁচল। আমি জানতাম তুমি কখনো আমাকে ছেড়ে যেতে পারবে না। সরি সোনা, তুমি আবারও ভুল বুঝেছিলাম। আমি বেলকনিতে আঁচলের কাছে যাই। আঁচল গভীর ঘুমে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। আমি আঁচলের মাথার কাছে বসে পড়ি। এক হাতে আঁচলের মাথাটা নিজের কোলে রাখি, আরেক হাতে আঁচলের চুলগুলো ঠিক করতে থাকি। আঁচল কিছুটা নড়ে চড়ে ওঠে। হঠাৎ করে আমি আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিই। ঘুমের মধ্যে আঁচলের মনে হচ্ছে কেউ যেন তার নিঃশ্বাস বন্ধ করে ফেলতে চাইছে। আঁচল সাথে সাথে চোখ মেলে তাকিয়ে দেখে আমাকে। আঁচল আমাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। আমি কিছুটা দূরে সরে যেতেই আঁচল তাড়াতাড়ি করে উঠে বসে। আপনি ড্রিঙ্কস করেছেন? কই না তো। একদম মিথ্যা বলবেন না। ড্রিঙ্কস না করলে আপনার মুখ থেকে এত বাজে গন্ধ কেন আসছে? আপনি ড্রিঙ্কসও করেন? কই, আগে তো জানতাম না। আর কি কি গুণ আছে আপনার? আমি আঁচলের কথার উত্তর না দিয়ে আঁচলের করে মাথা রেখে শুয়ে পড়ি। আঁচল বেশ অবাক হয়ে যায়। হঠাৎ করে আমি এমন কিছু করবো আঁচল ভাবতে পারিনি। বেবি জানো, আমি তখন তোমাকে কোথাও পাচ্ছিলাম না। আমার অনেক কষ্ট হচ্ছিল। এই যে এইখানে কষ্ট হচ্ছিল। নিজের বুকে হাত দিয়ে দেখাই, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তুমি জিসানকে ভালোবাসো, আমি আর কিছু বলবো না, কিন্তু আমাকে ছেড়ে যেও না সোনা। আসলে আমার এমন বাচ্চা মেয়ে দেখে অনেক অবাক হয়ে তাকিয়ে আছে। আপনি উঠে রুমে যান, এখন আপনার মাথা ঠিক নেই। তুমি নিয়ে চলো না বেবি প্লিজ। আমি কিভাবে নিব শুনি? কেন, কোলে করে নেবে? আমার কথা শুনে আঁচল যেন গাছ থেকে ধপ করে পড়ছে। বলে কি, ড্রিঙ্কস করে কি মাথার তার কয়েকটা ছিঁড়ে গেল নাকি? আপনার মাথাটা কি গেছে? কি সব বলছেন আপনি? আমি আপনাকে কোলে নিব? আপনার মতো একটা হাতিকে আমি কোলে নিতে পারবো? কি মনে হয় আপনার? ও পারবে না? না, পারবো না। তাহলে আর কি করার, আমি বরং তোমাকে কোলে নিয়ে যাই। আঁচলের কোল থেকে মাথা তুলতে তুলতেই বললাম কথাটা। কি, আপনি এই অবস্থায় আমাকে কোলে নেবেন? আপনি কি পাগল হয়ে গেছেন? নিজেই তো ঠিক করে হাঁটতে পারছেন না, আবার আমাকে কোলে নিয়ে আমার কোমরটা 12টা বাঁচাবেন, তাই তো? মোটেই না, দেখোই না পারি কিনা। বলে আমি আঁচলকে কোলে তুলে নেই। আঁচল বেচারি ভয়ে কাঁচুমাচু হয়ে আছে। এমনিতে আমি দুধে তুলতে হাঁটছি, তার মধ্যে আবার আঁচলকে কোলে নিয়েছি। এখন যদি ফেলে দেই তাহলে কি হবে? দেখুন রেহান, ভালোই ভালোই আমাকে নামান বলছি, বেশি বাড়াবাড়ি করছেন আপনি। নামান আমায়। কে শোনে কার কথা? আমি দুধে তুলতে আঁচলকে নিয়ে রুমে যাচ্ছি। আঁচল ভয়ে আমার শার্টের কলার শক্ত করে ধরে আছে। আমি আঁচলকে খাটের কাছে নিয়ে দপ করে বিছানায় ফেলে দিয়ে নিজেও আঁচলের উপর পড়ে যাই। রেহান, আপনার মুখ থেকে বাজে গন্ধ বের হচ্ছে, প্লিজ আপনি সরুন। আমি আঁচলের মুখের সামনে মুখ এনে দেখি আঁচল চোখ মুখ খিচে আছে। বাজে গন্ধই তোমাকে সহ্য করতে হবে বেবি। কি হচ্ছেটা কি? ছাড়ুন আমায়। আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আপনার মুখে বাজে গন্ধটা কিছুটা হলেও কমে যাবে। যান প্লিজ। তুমি ফ্রেশ করে দাও না। আমার কথা শুনে আঁচলের চোখ বড় বড় হয়ে যায়। বুঝেছি, আপনি এবার সত্যিই পাগল হয়ে গিয়েছেন, তাই এসব অদ্ভুত কথা বলছেন। আর কিছুক্ষণ আপনার সাথে থাকলে না আমিও পাগল হয়ে যাব, বুঝেছেন? আমি কি এমন ভুল বলেছি? আমি তো তোমার স্বামী, তাই না? স্বামী না চাই, আপনি জানতো। না, যাব না। আঁচল আমার ফেস দেখে না হেসে পারে না। কেমন বাচ্চাদের মতো আচরণ করছি দেখে। দেখলে তো মনেই হবে না উনি 1 নাম্বারের ডেভিল। আপনি ফ্রেশ হয়ে আসুন প্লিজ। এর মধ্যে দরজায় কেউ নক করে। আঁচল আমাকে ছাড়িয়ে উঠে দরজা খুলে দেখে রিমি দাঁড়িয়ে আছে। লেবুর রস এনেছিলাম, তুমি খাইয়ে দিতে পারবে ভাইয়াকে, নাকি আমি খাইয়ে দেবো? আঁচল রিমির কথায় বেশ অবাক হয়ে যায়। এত কঠিনভাবে কথা বলছে কেন রিমি? আগে তো কোনোদিন এমনভাবে কথা বলেনি। কি হলো, পারবে নাকি তোমার সমস্যা হবে? না না, সমস্যা কেন হবে? আমি পারবো, দিয়ে যাও। রিমি আঁচলের হাতে গ্লাসটা দিয়ে চলে যায়। আঁচল দরজা লক করে আমার কাছে আসে। এই যে শুনুন, এই পানিটা খেয়ে নিন। আঁচলের কথা আমার কোনো হেলদেল নেই। আমি বিছানায় উপর হয়ে শুয়ে আছি। এ কি ঝামেলাই বললাম রে বাবা, ইচ্ছে করছে এই অসভ্যটার মাথায় পানিটা ঢেলে দেই। আঁচল গ্লাসটা টেবিলে রেখে আমাকে সোজা করে। আপনি উঠবেন নাকি? আমি উঠে বসি। নিন, এটা খেয়ে নিন। এটা খাবো না। তো কি আমার মাথাটা খাবেন? যত সব। না তো, আমি তোমাকে খাবো বেবি। আঁচলের মাথাটা এবার পুরো গরম হয়ে যায়। আঁচল আমার মুখ চেপে ধরে কিছুটা লেবুর রস মুখে দিয়ে দেয়। আমি মুখ খিচে ফেলি। আঁচল একইভাবে গ্লাসের পুরোটা লেবুর রস খাইয়ে দিয়ে আমাকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দেয়।
প্রায় অনেকক্ষণ পর আমি শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসি। আঁচল বিছানায় বসেছিল। হঠাৎ আমাকে দেখে আঁচল অবাক হয়ে যায়। খালি শরীরে আমার সৌন্দর্যটা আরো বেড়ে উঠেছে। আঁচল এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি ধীরে ধীরে আঁচলের কাছে চলে আসি, কিন্তু আঁচল আগের মতো হাঁ হয়ে তাকিয়ে আছে। কি গো বউ, এইভাবে তাকিয়েছো যে? আমাকে বেশি হট লাগছে বুঝি? আমার কথা শুনে আঁচলের ধ্যান ভাঙে। আঁচল তাড়াতাড়ি করে চোখ নামিয়ে নেয়। আমি আঁচলের সামনে এসে হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিলিয়ে নিয়ে কোমর জড়িয়ে ধরি। আমার শরীরে হালকা পানি লেগে থাকায় আঁচলও কিছুটা ভিজে যায়। কি শুরু করলেন? ছাড়ুন আমায়, ভিজে যাচ্ছি তো আমি। তো কি হয়েছে, ভিজে গেলে যাবে? আপনার কি নেশা কাটেনি নাকি? কেটেছে তো, এখন যেমন নেশা ধরেছে। আচ্ছা ভেবে একটা কথা বলো তো। কি? আজ তো তোমার বাড়িতে যাওয়ার কথা ছিল তাই না? তা গেলে না কেন? আঁচল আমার কথা শুনে তেলে ভাজা বেগুন হয়ে যায়। আপনার জন্যই তো আমার চাওয়া হয়নি। আপনি যে সকালে বেরিয়েছেন আর এখন রাত 11টার উপরে বাজে, এতক্ষণে এসেছেন, তো আমি কিভাবে যেতাম শুনি? আমি বাড়িতে ফোন দিয়ে না করেছি, যেতে পারবো না, শরীর ভালো লাগছে না। মা অনেক চিন্তিত হয়ে পড়েছিলেন, আর এটা নাকি নিয়ম, তাও না করে দিয়েছি। আমি নেই তো কি হয়েছে? তুমি একাই চলে যেতে পারতে তাই না? অবশ্য আমাকে তো তুমি কেয়ারই করো না। আমি না থাকলেই তো তোমার জন্য মঙ্গল, তাই না সোনা? হ্যাঁ, যেতে পারতাম, কিন্তু এটা তো হয় না। নিয়ম তো নিয়মই। তাছাড়া মাও আমাকে কথা শোনাতো, তাই চাইনি। তাই নাকি আমাকে ছেড়ে থাকতে পারতে না, তাই যাওনি? নিশ্চয়ই আমাকে মিস করতে, তাই না? আজ্ঞে না, আমার বইয়েই গেছে আপনার মতো ডেভিলকে মিস করব। ছাড়ুন আমায়। আঁচল চলে যেতে নিলেই আমি আঁচলের কোমরের শক্ত করে চেপে ধরি। জানি তো আমার জন্যই যাওনি। ওকে বাবা, আপনার জন্যই যাইনি, এবার ছাড়ুন। বাবা না তো সোনা, বর বলো, বর। আসল বিরক্ত হয়ে আমাকে হালকা ধাক্কা দিয়ে সরে আসে। দিলেন তো ভিজিয়ে। আপনি আসলে মারাত্মক অসভ্য। এবার চলুন, খেয়ে নেবেন। খাবো না বেবি, তুমি খাওনি নিশ্চয়ই। আমি এসে তো তোমাকে বেলকনিতে পেলাম। আমার খিদে নেই, আপনি খেয়ে নেবেন, চলুন। এমনিতেও সারাদিন খাইনি মনে হয়। ওয়েট, আমি এক্ষুনি আসছি। আবার কোথায় যাচ্ছেন? ও মা, আমাকে কাছে না পেলে বুঝি কষ্ট হবে? আপনি আসলে একটা... কি গো? জানতো, যেখানে সেখানে যেতে চাইছিলেন, গিয়ে আমাকে রক্ষা করুন প্লিজ, যান। আমি মুচকি এসে চলে যাই। আজ তো একটা অসভ্য, এ তো আমাকে পুরো চালিয়ে মারবে সারাটা জীবন। আঁচল বিছানায় বসে বকবক করেই যাচ্ছে। কিছুক্ষণ পরেই আমি হাতে প্লেট নিয়ে রুমে আসি। এসব কি? খাবার এনেছি। কিন্তু কেন? আর আপনি খাবার পেলেন কোথায় বলুন তো? আরে বেবি, মা তোমার আর আমার খাবার বেড়ে রেখেছিল, আমি নিয়ে আসলাম। আমি খাবো না বললাম তো, আপনি খেয়ে নিন। আমি বিছানায় এসে বসলাম। নাও হা করো। আপনি কি খাবেন? চুপচাপ হা করো। আঁচল কথা না বলে হা করে। আমি আসলে মুখে খাবার তুলে দিই। আসলে বাধ্য মেয়ের মতো খেয়ে নেয়। নাও এবার আমাকে খেয়ে দাও। আসলে আমার কথা শুনে হা হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। এভাবে হা করে তাকিয়ে থেকো না, খাইয়ে দাও। আমি পারবো না। ওকে ফাইন, তাহলে আমি না খেয়ে থাকি। যদিও খুব খিদে পেয়েছিল, বাট কি আর করার। আসল বিরক্ত হয়ে আমার মুখের সামনে খাবার তুলে ধরে। বেবি, দেখি আর কতদিন তুমি আমার থেকে দূরে দূরে থাকতে পারো। আমি ঠিক আমার ভালোবাসা দিয়ে তোমাকে নিজের করে নেব, দেখে নিও। মনে মনে ভাবতে থাকি এগুলো। খাওয়া শেষ করে আমি বললাম, বেবি চলো একটা জায়গায় যাই, তোমার খারাপ লাগবে না, বরং অনেক খুশি হবে, দেখো চলো। কোথায়? আর চলো তো, আগে গেলে বুঝবে। এত রাতে কোথায় যাব? আপনার মাথা ঠিক আছে তো? চুপ করে আমার সাথে চলো। আর হ্যাঁ, কোনো শব্দ যেন না হয়, কেউ যেন না জেগে যায়। সবাই বোধহয় ঘুমোচ্ছে। কিন্তু কোথায় যাব সেটা তো বলুন। ছাদে যাবে? এত রাতে সাথে যাওয়ার কোনো দরকার নেই, তার চেয়ে বরং কাল সকালে যাবেন। ওকে? আমি আঁচলের কথা শুনে হেসে দেই। সকালের আকাশ আর রাতের আকাশের অনেক পার্থক্য আছে শোনা, চলো না। আঁচল আর কথা না পেরে রাজি হয়ে যায়। আমার গুলুমুলু বউটা। কি? আমি কি এতটাও মোটা যে গুলুমুলু বলেছেন? আরে বাবা, এমনি বললাম, চলো এবার। আমি আর আঁচল চুপি চুপি ড্রয়িং রুম দিয়ে বের হয়ে আসি। মেন দরজার কাছে আসতেই আমি আঁচলকে কোলে তুলে নেই। আরে, আমার কি পা নেই নাকি? আমি হেঁটে যেতে পারবো, নামান বলছি। কথা বললে কোল থেকে ফেলে দেবো, চুপ থাকো। আঁচল কিছু না বলেই চুপ করেই থাকে। আমি আঁচলকে ছাদে এনে কোল থেকে নামিয়ে দিই। আঁচল এই প্রথম আমাদের বাসার ছাদে এসছে। আঁচল ঘুরে ঘুরে দেখছে। ছাদের চার কোণার 4টা লাইট লাগানো, যার জন্য রাত হলেও অনেকটা আলোকিত হয়ে আছে ছাদটা। আঁচলের সব থেকে ভালো লাগে দোলনা দেখে। দোলনার পাশে অনেকগুলো ফুল গাছও লাগানো। হঠাৎ আঁচল পেটে কারো ছোঁয়া পায়। আমি আঁচলকে পেছন থেকে জড়িয়ে ধরে
আঁচলের ঘাড়ে থুতনি রাখি। ভালো লেগেছে? হ্যাঁ। আচ্ছা, একটা প্রশ্ন করি। একটা কেন, 1000টা প্রশ্ন করবো, নো প্রবলেম। আপনার ব্যালকনিতেও দেখলাম অনেকগুলো ফুল গাছ, আবার এখানেও। এগুলো কি আপনার পছন্দ নাকি রিমের? ধুর বোকা, যদি রিমির পছন্দ হতো তাহলে নিশ্চয়ই আমার বেলকনিতে ফুল গাছ থাকতো না। আসলে আমারই ফুল অনেক প্রিয়। ও, চলো দোলনায় গিয়ে বসি, বলে আঁচলের হাত ধরে দোলনায় বসে আমি আঁচলের কোলে মাথা রেখে শুয়ে পড়ি। আজিব, এখানে কি শোয়ার জায়গা নাকি? এত শোয়ার ইচ্ছা হলে ঘরেই তো শুতে পারেন, তাই না? এসব তুমি বুঝবে না পিচ্ছি। রাতে বউর কোলে মাথা রেখে আকাশের চারটা দেখে অন্যরকম লাগে। ও আচ্ছা। তুমি কিছু বলছো না যে? আমি একা একা বকবক করে যাচ্ছি। আমি আর কি বলবো? আচ্ছা, কাল তোমার বাড়িতে যাবে? আই মিন আমার শ্বশুর বাড়িতে। আমি তো কাউকে বলিনি। তাতে কি, সকালে জানিয়ে দিবা? আচ্ছা, দেখি। আচ্ছা আঁচল, সত্যি করে একটা কথা বলবে? হ্যাঁ, বলুন। যদি এখন জিশান ফিরে আসে তো তুমি কি ওর কাছে ফিরে যাবে? আসলে আমার দিকে তাকিয়ে দেখে আমি অসহায়ভাবে আঁচলের মুখের দিকে তাকিয়ে আছি। আমার চাহনিতে কিছুটা ভয় দেখা যাচ্ছে, যেন আঁচলকে হারানোর ভয়। আমি এক দৃষ্টিতে আঁচলের দিকে তাকিয়ে আঁচলের বলা উত্তরের অপেক্ষা করছি। এসব না বললে ভালো হয় না? আঁচল প্লিজ, আমার কথার উত্তর দাও। দেখুন, আমি জিসানকে ভালোবাসতাম ঠিক, কিন্তু ও তো আমাকে ঠকিয়েছে, তাই না? এত ভালোবাসার পরেও যে আমাকে ঠকিয়েছে, তার কাছে কিভাবে ফিরে যাব আর? আমি আঁচলের কথা শুনে মুচকে আসি, যেন কঠিন কিছু জয় করে নিয়েছি। এবার তাহলে উঠুন, রুমে যাই। এমনিতে অনেক রাত হয়েছে, এত রাতে সাথে থাকার দরকার নেই। আমি আঁচলের কথা শুনে উঠে বসে আঁচলের দিকে তাকিয়ে বললাম, রুমে কেন? আজিব, সারা রাত এখানে কাটাবো নাকি? বুঝেছি তো বেবি। কি বুঝলেন? আদর করবা আমায়, তাই তো? আপনি এত অসভ্য কেন বলুন তো? রাত হয়েছে, আমার ভয় করে তাই বলছি। আমি মুচকে এসে উঠে আঁচলকে আবারও কোলে তুলে নিই। কি পাগলামো করছেন? আমি কি হেঁটে যেতে পারবো না নাকি? আমি থাকতে তুমি এত কষ্ট করবে কেন? আহারে। আমি আঁচলকে নিয়ে রুমে চলে যাই। আঁচল বিছানায় পাশ পেরে শোতেই আমি বললাম, এ কি, তুমি ঘুমানোর প্ল্যান করছো নাকি? হ্যাঁ। তো কি করব শুনি? আপনাকে নিয়ে নাচবো যত সব। আমি আঁচলের পাশে এসে শুয়ে আঁচলকে নিজের দিকে ঘুরিয়ে নিই। সারাদিন যে এত কষ্ট দিলে, এখন ভালোবাসা চাই। দেখুন, আমার খুব ঘুম পাচ্ছে, প্লিজ ঘুমাতে দিন। নো ওয়ে, বলে আঁচলের ঠোঁটে আলতো করে চুমু দেই। ঘুমাতে দিন প্লিজ। আমি বুঝতে পারি আঁচলের হয়তো খারাপ লাগছে, তাই ঘুমাতে চাইছে। আমি আঁচলকে আর বিরক্ত করিনি, শুধু মুচকে এসে আঁচলকে টেনে বুকে নিয়ে আসি। কি হচ্ছেটা কি বলুন তো? চুপচাপ এখানেই ঘুমাও, নয়তো আর সারা রাত ঘুমাতে দেব না। আঁচল আর কথা না বলেই আমার বুকেই শুয়ে পড়ে। বেচারি ঘুমাতে পারলেই বাঁচে। আমি আঁচলকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। সকালবেলা আঁচলের ঘুম ভাঙলে নড়াচড়া করতে পারছে না। আঁচল বুঝতে পারছে ওর উপর কেউ আছে। আঁচল ভালো করে বুঝতে পারে যে লোকটা কে। আমি আঁচলের গলায় মুখ ডুবিয়ে রেখেছি। এদিকে বেচারি যেন দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আঁচল ধীরে ধীরে আমাকে সরাতে নিলেই আমি আঁচলকে আরও চেপে ধরি। ওহ বেবি, আমার ঘুম হয়নি, আমাকে ডিস্টার্ব করে না তো। আমি আপনাকে ডিস্টার্ব করলাম কোথায়? আপনার ঘুম হয়নি ভালো কথা, বিছানায় গিয়ে সারাদিন পড়ে পড়ে ঘুমান না, না করেছে কে আজিব? না, আমি এখানে ঘুমাবো, তুমি নড়াচড়া করলে খবর আছে তোমার। আরে, আজ না বাড়িতে যাওয়ার কথা ছিল, আপনিই তো বললেন। হ্যাঁ তো, এত সকাল সকালে চলে যাবে নাকি? না তা না, গুছানো বাকি আছে তাই, আর মার সাথে ব্রেকফাস্ট বানাবো। ছাড়ুন। আমি আঁচলের কথার প্রতি উত্তরে কিছু না বলেই আঁচলের গলায় চুমু দিয়ে উঠে পড়ি। আপনি না ঘুমাবেন, উঠলেন যে? তুমি ঘুমোতে দিলে তো। আঁচল মুচকি হেসে উঠে যায়। আঁচলের মুচকি হাসিটা আমার চোখ এড়াতে পারিনি। বেবি, তুমি আর কত আমার থেকে দূরে দূরে থাকতে পারো, আমি দেখে নেব। আঁচল ফ্রেশ হয়ে নিচে আসে, এসে দেখে রিমি ড্রয়িং রুমে বসে আছে। রিমি আঁচলকে দেখেও না দেখার ভান করে। আঁচলের কিছুই মাথায় ঢুকছে না। রিমি তো আঁচলকে প্রথম থেকে অনেক ভালোবাসতো। তাহলে হঠাৎ করে কি যে হয়ে গেল মেয়েটার? আমার উপর কোনো কারণে রেগে আছে। হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আঁচলের মাথায়। রিমি, ব্রেকফাস্ট কি বানাবো একটু বলে দিলে সুবিধা হতো। তোমার কিছু করতে হবে না, মা ঘুম থেকে উঠে করে নেবে। রিমি, তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? কাল রাত থেকে দেখছি তুমি কেমন বিহেভস করছো আমার সাথে। কেন, কোনো খারাপ বিহেভিয়ার করেছি নাকি? ক্ষমা চাইতে হবে তোমার কাছে। এসব কি বলছো? আমি এই কথা বলিনি। তো কি বলেছো? কি মিন করতে চেয়েছো বলো? না কিছু না। আচ্ছা আমি যাই। রিমির সাথে কথা বললেও তো আরও রেগে যাবে।
তার চেয়ে বরং আমি কিছু একটা বানিয়ে ফেলি। আঁচল রান্নাঘরে চলে যায়, আর এদিকে রিমি আঁচলের সাথে রেগে নিজের রুমে চলে যায়। আঁচল পরোটা বানাচ্ছে, হঠাৎ পেটে কারো স্পর্শে পেয়ে আঁচল রেগে যায়। আমি আঁচলকে জড়িয়ে ধরে আঁচলে ভেজা চুলে মুখ ডুবিয়ে রেখেছি। বেবি, তোমার ভেজা চুলের ঘ্রাণ না আমাকে পুরো নিহত করে দেবে গো। আঁচল বিরক্ত হয়ে আমার পেটে কনুই লাগিয়ে দেয়। আঁচল, এসব কি ছেলে মানুষ করছো বলো তো? আমাকে কাজ করতে দিন বলছি, নয়তো আপনাকে গরম পানিতে চুবাবো বলে দিলাম। আঁচলের রাগ দেখে আমি ভয়ে রান্নাঘর ত্যাগ করি। আঁচল ব্রেকফাস্ট রেডি করে সবাইকে ডাকে, একসাথে সবাই ব্রেকফাস্ট করে নিই। মা, বাবা, বলছিলাম যে কালকে তো আঁচলের বাড়িতে যাওয়া হয়নি, তো আজকে নিয়ে যাই, ওরও ভালো লাগবে বাড়িতে গেলে, তাই আর কি। হ্যাঁ, তা তো ভালো কথা, নিয়ে যা, কাল তো তোর জন্যই যাওয়া হয়নি। তাই তো, যা কাণ্ড করলি কাল। আচ্ছা, কালকের কথা বাদ দিলে ভালো হয় না? হ্যাঁ আচ্ছা, আমি উঠি। আমার মা বাবা রিমি উঠে চলে যায়, আমি এখনো বসে আছি। আপনার কি খাওয়া শেষ হয়নি? আরও খাবেন আপনি? খাবো তো। আসলে আমার কথায় হা হয়ে যায়। বলে কি, এত খাবার ওনার পেটে জায়গা নেবে কিভাবে? ধুর, যা করার করুক, আমি গিয়ে গুছিয়ে নিই। আসলে উঠে চলে যেতে নিলেই আমি আসলে হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসিয়ে দেই। আমাকে না খেয়ে চলে যাচ্ছ যে? খান না, সবাই খেয়ে নেন, নিষেধ করেছে কে? যত সব। আমি দুহাতে আঁচলের মাথা ধরে নিচু করে আঁচলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেই। আঁচল বেচারি বড়সড় শখ খায়। আঁচল একদিকে আমাকে ছাড়াতে চেষ্টা করছে, আর অন্যদিকে দেখছে কেউ চলে আসছে কিনা। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও আমি আঁচলকে ছাড়িনি। আঁচল আমার সাথে না পেরে উঠে ক্লান্ত হয়ে আমাকে ছাড়ানোর চেষ্টা বন্ধ করে দেয়। হঠাৎ রিমি চলে আসে। রিমি আমাদের দুজনকে অবস্থায় দেখে চোখে হাত দিয়ে উল্টো দিকে ঘুরে যায়। রিমি মনে মনে অনেকটা খুশি হয় এই ভেবে যে আঁচল হয়তো আমাকে মেনে নিয়েছে। আমি আঁচলকে ছেড়ে দিয়ে হাঁপাতে থাকি, সাথে আঁচলও। আমি দেখতে পাই রিমি চোখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথে আঁচলকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যাই। আঁচল বেবি, যখন তখন তোমার রোমান্স করতে মন চায়, হ্যাঁ? এভাবে ড্রয়িং রুমে কেউ লিপকিস করে বলো তো? আমার কথায় আঁচল যেন আকাশ থেকে দুপ করে মাটিতে পড়ে। আঁচল চোখ বড় বড় করে আমার দিকে তাকায়। কি আমি? আমি ইশারায় রিমিকে দেখিয়ে বলি, হ্যাঁ তুমিই তো। রিমি বুঝতে পেরে মুচকি এসে চলে যায়, আর আঁচল রাগে গজগজ করতে করতে নিজের রুমে এসে গোছাতে থাকে। বিকেলে আঁচল মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়। আমার আর আঁচলের সাথে রিমিও আসে। যদিও প্রথম যেতে রাজি ছিল না, কিন্তু আঁচলের অনুরোধে রাজি হয়ে যায়। রিমিকে গাড়িতে পিছনে সিটে বসে পড়ে। আঁচল রিমির পিছন পিছন রিমির সাথে বসে যায়। আমি এসব দেখে রেগে যাই। আমি ড্রাইভিং সিটে এসে আঁচলকে বললাম, আঁচল সামনে এসে বসো। থাক না, আমি বরং রিমির সাথেই বসি। তুমি আসবে কি না? আঁচল আমার রাগ দেখিয়ে উঠে এসে সামনে বসে। আমি মুচকি এসে আঁচলের এক হাত দিয়ে ধরে আরেক হাতে ড্রাইভিং করতে থাকি। কি করছেন? ছাড়ুন, হাত ধরে রাখলে গাড়ি চালাতে সমস্যা হবে আপনার। নো বেবি, তুমি পাশে থাকলে কোনো সমস্যা নেই। আসলে বাইরে তাকিয়ে মুচকি হাসে। কিছুক্ষণের মধ্যেই সবাই আঁচলদের বাসায় পৌঁছে যায়। আঁচল বাড়িতে ঢুকেই তার মাকে দেখতে পায়। আঁচল দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। কেমন আছিস মা? অনেক ভালো মা, তুমি কেমন আছো বলো? তুই ভালো আছিস শুনেই আমি শান্তি। কি রে মা আমার, ভুলে গেছিস তাই তো? আঁচল তার মাকে ছেড়ে দিয়ে বাবার কাছে যায়। না বাবা, কেন ভুলবো বলো তো? তুই এখনো আমার উপর রেগে আছিস না রে মা? একদমই না। আমি গিয়ে সবার সাথে কুশল বিনিময় করে নেই। হয়েছে, এবার তোমরা উপরে যাও। আঁচল রিমিকে একটু রুমে নিয়ে যায়। রিমি, তুমি এই রুমেই থাকো, আর পাশেরটা আমার রুম। কোনো সমস্যা হলে ডেকো, কেমন? ওকে ভাবি। আঁচল আমাকে নিয়ে নিজের রুমে চলে যায়। নিন, আপনি ফ্রেশ হয়ে আসুন, তারপর আমি যাব। কেন? কেন মানে, ফ্রেশ হব না নাকি আমি? হ্যাঁ, তা চলো না, দুজন একসাথেই যাই। অসভ্য বলে রুম থেকে বেরিয়ে যায়। আমি হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকে পড়ি। কিছুক্ষণ পর আঁচল রুমে এসে দেখে আমি এখনো বেরি হইনি। আজিব, এতক্ষণ ধরে ওয়াশরুমে ঢুকে আছে, এদিকে আমি যে এখনো ফ্রেশ হইনি সে খেয়াল আছে ওনার? আঁচল গিয়ে দরজা নক করে। এই যে হলো আপনার, আর কতক্ষণ ওয়েট করব বলুন তো? আজকে সারাদিন কি আপনি ওয়াশরুমে থাকার প্ল্যান করেছেন নাকি? আমি কোনো সারা শব্দ দেইনি। আসলে প্রচুর রাগ হয় আমার উপর। আঁচল চলে আসতে নিলেই কেউ আঁচলের হাত টেনে নিয়ে ওয়াশরুমে নিয়ে আসে। আঁচল ভয় পেয়ে চিৎকার দিতে নিলেই আমি তার মুখ চেপে ধরি। আঁচল তাকে দেখে আমি মুচকে হাসছি। আপনি সাড়া দেননি কেন? আর এটা কোন ধরনের অসভ্যতা আমি বলুন তো, এভাবে ওয়াশরুমে নিয়ে এসেছেন? অসভ্য তুমি কেন হবে? আমি কর্ণের বুকে টাচ করেছি নাকি? আমি তো আমার রাগী বুকে টাচ করেছি। কি আমি রাগী? কি মনে হয় তোমার?
ঠিকই তো, বিয়ের প্রথম দিন থেকে তো শুধু রেগেই আসছি। আপনার হয়ে গেছে? হুম। তাহলে আপনি বেরোন, আমি ফ্রেশ হয়ে আসছি। জি না, আমার সামনে ফ্রেশ হতে হবে। আসলে আমার কথায় রেগে কি আমাকে ধাক্কা দিতে গেলে আমি আঁচলকে দেয়ালের সাথে চেপে ধরে আঁচলের ঠোঁটের কোণে চুমু দিই। আঁচল চোখ বন্ধ করে ফেলে। আমি তা দেখে মুচকি এসে আঁচলকে ছেড়ে দিই। ফ্রেশ হয়ে নাও কেমন? আমি গেলাম। আঁচলও মুচকি আসে। আজ আমার স্পর্শে আঁচলের কোনো রাগ হয়নি। কিছুক্ষণ পর আঁচল বের হয়ে আমাকে খুঁজতে থাকে। আঁচল নিচে নেমে দেখে আমি ড্রয়িং রুমে বসে আঁচলের কাজিনদের সাথে গল্প করছি। তার মধ্যে হিয়া, সে তো প্রায় আমার গা ঘেঁষে বসে আছে। হিয়া আঁচলের 1 বছরের ছোট, দেখতে অনেক সুন্দরী, মুখের কথাও অনেক সুন্দর। আঁচল খেয়াল করে আমি কিছু একটা বললেই হিয়া হাসতে হাসতে বারবার আমার উপর পড়ে যাচ্ছে। আঁচল রেগে কটমট করে সেখান থেকে চলে আসে। আমি খেয়াল করি আঁচল অনেকটা রেগে গেছে। আঁচল চলে যাওয়ার পর আমিও হিয়ার কাছ থেকে উঠে আসি। বাহ, আমার বউটা মনে হয় জ্বলছে, তাহলে তো একটু জ্বালাতেই হয়। আমি রুমে এসে দেখি আঁচল বেলকনিতে দোলনায় বসে আছে। আমি গিয়ে আঁচলের পাশে বসতেই আঁচল রাগী লোক নিয়ে সেখান থেকে চলে আসে। আমি আঁচলের কাণ্ড দিকে এসে দিই। আঁচল রিয়াদের রুমে যায়, গিয়ে ভাইয়া বলে ডাক দেয়। রিয়াদ আঁচলের ডাকে আঁচলের দিকে অসহায়ভাবে তাকায়। তখন আঁচল বলে, ভাইয়া তুমি আমার সাথে কথা বলো নিজে, আমি কি তোমার পর হয়ে গেলাম? রিয়াদ আঁচলের কথায় কেঁদে দেয়। বোন, আমায় ক্ষমা করে দিস। আমি কখনো চাইনি এভাবে তোকে কষ্ট দিতে, তোর লেখাপড়া নষ্ট করে দিতে, কিন্তু আমি যে তোর কষ্ট দেখতে পারছিলাম না। এই জিশানের জন্য যে তুই প্রতিটা দিন কাঁদতি, আমি সেটা সহ্য করতে পারতাম না, তাই তোকে দূরে সরিয়ে দিয়েছিলাম। আঁচল ওর ভাইয়ের কান্না দেখে থমকে গেছে। এই প্রথম রিয়াদকে কাঁদতে দেখছে আঁচল। আঁচলের অনেক কষ্ট হচ্ছে রিয়াদের চোখে পানি দেখতে। আঁচল রিয়াদের পাশে বসে রিয়াদের চোখের পানি মুছে দেয়। এসব থাক না ভাইয়া, বিশ্বাস করো আমি এই কয়দিনে জিসানকে ভুলে গেছি। আর রেহান, উনি সত্যিই অন্যরকম ভাইয়া। আমার অতীতটা জানার পরেও যে আমাকে এতটা ভালোবাসবে আমি ভাবতেও পারিনি। শুধু তাই নয়, ওনাকে আমি অনেক কষ্ট দিয়েছি ভাইয়া, কিন্তু তারপরেও উনি আমাকে কিচ্ছু বলেনি, শুধু পাগলের মতো ভালোবেসেছেন আমাকে। রিয়াদ আঁচলের কথা শুনে আঁচলের দুগালে হাত রেখে বলে, তুই পারবি তো বোন সবকিছু ভুলে রেহানের সাথে সারাটা জীবন সুখে কাটাতে? হ্যাঁ ভাইয়া, আল্লাহ চাইলে অবশ্যই পারবো আমি। রিয়াদ আঁচলকে জড়িয়ে ধরে বলে, জানিস বোন, আমার আর কোনো কষ্ট নেই। আমার বোনটা সত্যি অনেক বড় হয়ে গিয়েছে। ভালো খারাপের পার্থক্যটা করতে শিখেছে আমার বোনটা। হয়েছে, এবার চোখ মোছো। আর শোনো, অনেক দিন কিন্তু আইসক্রিম খাইনি, সো আজ তোমাকে সান নেই বলে দিলাম। অনেক দিন কোথায় রে, মাত্র তো 3 দিন হলো। সেটাই অনেক দিন আমার কাছে। ও তুমি বুঝবে না, 3 দিন তো নয়, যেন 3 বছর। ভাবা গো বাবা। ঠিক আছে, সন্ধ্যায় সময় পেলে যাবি। থ্যাংক ইউ। দুপুরবেলা আঁচলের মা সবাইকে খাবার খেতে টেবিলে ডাকে। আঁচলের কাজিনরাও বসে। আমি বরং রেহান ভাইয়ার সাথেই বসি বলে আমার পাশের চেয়ার টেনে বসে পড়ে। তাই ভালো। আঁচল এসব দেখে প্রচণ্ড রেগে যায়। আঁচল না খেয়ে উঠে পড়ে। আঁচল, তুই তো কিছুই খাসনি, উঠে পড়লি যে? আমার পেট ভরে গেছে ভাইয়া, আমি আর খাবো না। আঁচলের কথা শুনে সবাই হা হয়ে আঁচলের দিকে তাকায়। তোর পেট ভরে গেছে মানে? তুই তো এখনো খাবারে হাতই দিসনি। খাবার না, ওনাদের ঢ্যাং দেখে আমার পেট ভরে গেছে, আর খাবো কিভাবে? যত সব। মা, আমি রুমে গেলাম। রেহান, আঁচলের কি হয়েছে বলো তো? ও হঠাৎ এমন রিয়াক্ট করলো কেন? ভাই আপনি বুঝতে পারেননি? আঁচল হিয়াকে আমার পাশে বসতে দেখে একটু জেলাস ফিল করছে। একটু না, অনেকখানি। তার মানে বাবা তুমিও? হ্যাঁ, আমিও বুঝতে পেরেছি। আঁচল হিয়াকে রেহানের পাশে দেখতে পারছে না। কিন্তু আমি তো শুধু ভাইয়ার সাথেই ফান করি, আর তোমরা তো জানোই আমি অনেকটা মিশুক স্বভাবের। তাছাড়া ভাইয়া আমার বড় আপুর বর, আমি ভাইয়ার দিকে ওই রকম নজর দিব কেন? আপুই কি পিচ্ছি নাকি? একটুও বুদ্ধি নেই। ওকে আপুই যখন পছন্দই করে না, তাহলে আমি বরং ভাইয়ার সাথে বেশি কথা বলবো না। আরে না না শালিকা, তুমিই পারবে আমাদের মাঝে দূরত্বটা কমাতে। তার মানে তোমার আর আঁচলের সম্পর্কটা স্বাভাবিক হয়নি? মা আপনি তো জানেনই আপনার মেয়ে কতটা জেদি। ওর সাথে স্বাভাবিক হওয়াটা এতটা সহজ নয়, কিন্তু আমার মনে হয় হিয়া এটা সহজেই পারবে। কি বলো শালিকা, আমায় সাহায্য করবে তো? আবার জিগাই, কিন্তু তার বিনিময়ে আমাকে ট্রিট দেওয়া লাগবে কিন্তু। এটা নিয়ে ভেবো না ডিয়ার। এদিকে আঁচল গাল ফুরিয়ে নিজের রুমে এসে বসে আছে। ওহ,
ওহ মাগো, মনে হচ্ছে পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে। কখন থেকে না খেয়ে আছি। ভেবেছিলাম ভালো মন্দ রান্না হয়েছে, পেট ভরে খাবো। ওই লুচো আমার খাবারের উপর ঠাটা ফালাই দিল। ছি ছি, ঘরে বউ থাকতেও অন্য মেয়ের সাথে এত ঘেঁষাঘেঁষির কি মানে হয়? তাও আবার আমারই কাজিনের সাথে। ইচ্ছে করছিল ওই দুই বজ্জাতের হাড্ডিকে গলা টিপে মেরে দিই। আমি যে না খেয়ে আছি তার দিকে কোনো নজরই নেই। ঠিকই হিয়ার সাথে গিলতে বসে গেছে টেবিলের বাচ্চা ডেভিল। এর মধ্যে দরজা খোলা শব্দ পেয়ে আঁচল তাকিয়ে দেখে রিয়াদ হাতে খাবার নিয়ে দাঁড়িয়েছে। কি রে, তুই ওই সময় না খেয়ে চলে আসলি যে? ভাইয়া আমার ভালো লাগছিল না, তাই চলে আসছি। ঠিক আছে, এখন খেয়ে নে। ভাইয়া খাবো না, প্লিজ, জোর করো না। আঁচল, খেয়ে নে বলছি। রিয়াদকে আঁচল বরাবরই ভয় পায়, তার কথা না বেরিয়ে খেতে শুরু করে। আঁচলের খাওয়া শেষ হলে রিয়াদ চলে যায়। আঁচল অনেকক্ষণ ধরে রুমে বসে আছে, কিন্তু আমার আসার কোনো খবরই নেই। আঁচল প্রচণ্ড রেগে যায়। দেখেছ, ওই লুচোটা আর হিয়ার কাছে থেকে আসতেই চাইছে না। ঘরে যে ওর বউ বসে আছে সেদিকে কোনো খেয়াল নেই। আঁচল অনেকক্ষণ রুমে পায়চারি করে দেখে আমি এখন আসিনি। আঁচল রেগে শুয়ে পড়ে। রাতের বেলা। আঁচল, এই আঁচল, এখনো ঘুমাচ্ছিস? তোর শরীর কি ঠিক আছে? কি হয়েছে ভাইয়া, চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি করছি কি আর শখে? রাত 10টা বাজে, এখনো তুই ঘুমাচ্ছিস। আঁচল এক লাফে উঠে বসে রুমে এদিক ওদিক তাকায়। কি হলো, কাউকে খুঁজছিস? কই না তো। ঠিক আছে, ফ্রেশ হয়ে নিচে আয় আর খেয়ে নিবি, তাড়াতাড়ি আসবি কিন্তু। রিয়াদ চলে যায়। আঁচল মন খারাপ করে বসে থাকে। আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, অথচ উনি একবারও আমায় ডাকতে আসলেন না, একবার দেখতেও আসলেন না। আঁচল ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে সবাই খাবার টেবিলে ওয়েট করছে। কিন্তু হঠাৎ আঁচলের মনটা ভালো হয়ে যায়, কারণ হিয়া আমার সাথে বসেনি। আঁচল আর আমি একসাথে বসেছি, আর হিয়া আমাদের বিপরীত দিকে। ও হিয়া, সরি গো, তোমার সাথে বসতে পারলাম না। আর তুমিও না, আমার পাশে চেয়ারটা দেখছো খালি পড়ে আছে, বসলে না কেন বলো তো? আমার কথা শুনে আঁচল অনেকটা কষ্ট পায়। আঁচলের চোখের কোণে পানি চলে আসে। তার মানে চেয়ারটা হিয়ার জন্যই ছিল, মাঝখানে আমি চলে এসেছি। থাক না ভাইয়া, একবেলা না হয় বসে গেলাম। আঁচল চেয়ার থেকে উঠতে নিলেই আমি আঁচলের হাত ধরে ফেলি। কি হলো, উঠে পড়ছো যে? দুপুরের মতো এখনো তোমার পেট ভরে গেছে নাকি? না, আমি ভাইয়ার পাশে বসবো। এটা কি ছিল মানুষে আঁচল? একবার বসছো আবার চেঞ্জ করবে কেন? আঁচল আর কোনো কথা না বাড়িয়ে বসে খেতে শুরু করে। হঠাৎ আঁচল খেয়াল করলো কেউ তার পায়ে খোঁচা দিচ্ছে। আঁচল সামনে তাকে দেখে হিয়া আমার দিকে তাকিয়ে মুচকে হাসছে। আঁচল মাথা নিচু করে দেখে এটা হিয়ার পা। হিয়া, কি হচ্ছেটা কি? এরকম কেন করছিস বলতো? ওহো সরি আপুই, ভুলে তোকে বিরক্ত করে ফেললাম। ভুলে মানে? ও বুঝেছি, ওনার পায়ে খোঁচা দিতে চাইছিল তাই। আঁচল হালকা খেয়ে উঠে রুমে চলে যায়। আঁচল যে মারাত্মক রেগে আছে এটা কারো চোখ এড়াতে পারেনি। ভাইয়া, ডোজটা বেশি হয়ে গেল না তো? না শালিকা, তুমি তো একদম জমে দিয়েছো। তাও আমি জানি আপুই কতটা রাগী, তাছাড়া আপুই অনেক অভিমানীও। যদি আপনাকে ভুল বোঝে তো সহজে ওকে আর সত্যিটা বোঝাতে পারবেন না, ও ভুলটা নিয়েই পড়ে থাকবে। এইসব নিয়ে তুমি একদমই ভেবো না ডিয়ার শালিকা, আমি আছি তো। সেই। রেহান দেখো, আবার কোনো গন্ডগোল বাঁধিয়ে ফেলো না। হ্যাঁ তাই তো, আমার মেয়েটা বোধহয় অনেক কষ্ট পাচ্ছে। কি দরকার ওকে এভাবে কষ্ট দেওয়ার বলো তো? মা ভাইয়া, আপনারা একদম চিন্তা করবেন না, আমি আছি তো, আমি সামলে নেব। তোমার ওপর আমার অনেকটা বিশ্বাস আছে। আচ্ছা আমি উঠি তাহলে। হ্যাঁ বাবা, যাও। দেখো গিয়ে তোমার মহারানী কি করছে। আমি মুচকে এসে চলে আসি। এদিকে আঁচল বেলকনিতে দাঁড়িয়ে আছে। আমি রুমে এসে দেখে আঁচল নেই। আমি বুঝতে পারি আঁচল কোথায় থাকতে পারে। আমি বেলকনিতে গিয়ে দেখি আঁচল এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি আঁচলের পেছন পেছন গিয়ে জড়িয়ে ধরি। হঠাৎ করে স্পর্শ পেয়ে আঁচল কিছুটা ভয় পেয়ে যায়। আঁচল পেছন ফিরে দেখে যে আমি দাঁড়িয়ে আছি। মুহূর্তে আঁচলের মেজাজটা খারাপ হয়ে যায়। ধাক্কা মেরে সরিয়ে দেয় আমাকে। কি হলো সোনা, এমন করছো কেন? আমার এমন বিহেভ আঁচলের অসহ্য লাগছে। আঁচল আমার কথায় জবাব না দিয়ে রুমে এসে পড়ে। আমি আঁচলের কাণ্ড দেখে মুখ চেপে হাসছি। কোথায় যেন কি পড়ছে মনে হচ্ছে। আমার কথায় আঁচল অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আমার দিকে, কিন্তু কোনো উত্তর না দিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আঁচড়াতে শুরু করে। জানো, ইয়া মেয়েটা কি সুন্দর তাই না? যেমন সুন্দর দেখতে তেমনি সুন্দর কথা বলার স্টাইল, হাসিটাও মাশাআল্লাহ। আঁচল এবারে চুপ থাকতে পারিনি। এতই যখন অপসরে মনে হচ্ছে তো যা না, ওই হিয়ার বাচ্চার সাথেই ঘুমাতে যা। আমার রুমে কেন এসেছিস? এ মা,
তুমি আমাকে তুই তোকারি করছো? দেখলে হিয়া তো একবার আমাকে তুই করে বলেনি। তাছাড়া তুমি আমার বউ, সারাদিন হিয়ার সাথে আড্ডা দিল তো রাতে তোমার সাথেই ঘুমাতে হবে, তাই না? না হলে লোকে কি বলবে বলো তো? নাকামো করবেন না, ওকে? বলে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে। আমি আঁচলের এমন কাজে অবাক হয়ে যাই। তুমি সোফায় শুয়েছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। এক্ষুনি বিছানায় আসো বলছি। আসবো না, আমি এখানেই ঘুমাবো। আমি রেগে গিয়ে আঁচলকে কোলে তুলে নিয়ে বিছানায় দপ করে ফেলে দেই। আরে আজিব, আপনি কি আমার কোমরটা ভেঙে ফেলবেন নাকি? আমি আঁচলের কথায় জবাব না দিয়ে আঁচলের উপর উঠে পড়ি। কি হচ্ছেটা কি? অসভ্যতামের একটা লিমিট থাকা দরকার, বুঝলেন? উঠুন বলছি। আমি এবার আঁচলের দুহাত চেপে ধরে আঁচলের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেই। আঁচল নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে নিলে আমি আঁচলের ঠোঁটে অনেক জোরে কামড় বসিয়ে দিই। আঁচল চিৎকার করে ওঠে, সবসময় তোমার রাগের কাছে হার মানতে হবে আমার? কি ভাবো কি নিজেকে? ভালো ভালো বলছি, এখানে ঘুমাও, নয়তো তোমার কপালে দুঃখ আছে আঁচল। আঁচল আমার ধমক শুনে চুপ হয়ে যায়। হ্যাঁ, এখন তো আমার সাথেই রাগ দেখাবেন। এখন তো আপনার ওই হিয়াটিয়া আছে না, এখন আমাকে আর সহ্যই করতে পারবেন না। আঁচল কিছু না বললেই পাশে ফিরে শুতে নিলেই আমি আঁচলকে নিজের দিকে ঘুরে নেই। আঁচল কিছু বলতে যাবে তার আগে আমি আঁচলের গলায় গভীরভাবে চুমু দেই। আঁচল কেঁপে ওঠে। আমি আঁচলের মুখে দিকে তাকিয়ে দেখি আঁচল চোখ বন্ধ করে আছে। আঁচলের চোখ জোড়া কাঁপছে। আমি মুচকে এসে আঁচলের ঠোঁটে চুমু দিয়ে আঁচলকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। সকালবেলা আমার আগে আঁচলের ঘুম ভাঙে। আঁচল নিজেকে আমার বুকে দেখে মুচকে এসে আমার দিকে চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমার গোলাপি রঙের ঠোঁট দুটো দেখে আচমকায় আঁচলের হাতটা আমার ঠোঁটে চলে যায়। আঁচল আঙ্গুল দিয়ে আমার ঠোঁটে স্লাইড করছে। হঠাৎ আমি খপ করে হাতের আঙ্গুলটা ধরে ফেলি। আঁচলের আত্মা যেন কেঁপে ওঠে আমার এমন কাণ্ড দেখে। আমাকে আদর করতে ইচ্ছে করছিল, তাই না? কই না তো, আপনাকে কেন আদর করতে যাবো আজিব? তা তো দেখতেই পেলাম। বাই দ্য ওয়ে, তুমি চাইলে কিন্তু লিপ কিস করতেই পারো। আমার কথা শুনে আঁচলের চোখ বড় বড় হয়ে যায়। আমি আপনাকে লিপ কিস করব? অসম্ভব। এই অসম্ভবটাই সম্ভব হতো যদি আমি তোমার হাতটা না ধরে ফেলতাম। একদম বাজে কথা বলবেন না। আপনার ঠোঁটে মশা বসেছিল, তাই ওইটাকে সরাচ্ছিলাম। ভেবেছিলাম আপনি ঘুমিয়ে আছেন, তাই। কে জানে আপনি এতটা অসভ্য, ঘুমের ভান করে পড়ে থাকেন। মশা বসলে বুঝি স্লাইড করতে হয়? আর যদি ঘুমের ভান না ধরে থাকতাম তাহলে কি জানতে পারতাম আমার আগে বউটা আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে? আপনার প্রেমে কে পড়েছে শুনি? আপনার প্রেমে পড়ার আগে পুকুরে পড়ে যাব, তাও আপনার মতো ডিভিল অসভ্যর প্রেমে পড়বো না, নেভার। পড়বে কি? পড়েই তো গেছো বেবি, এবার শুধু টেনে তোলার পালা। ওহ, আপনার সাথে কথা বলাটাই পাগলের কাজ। বলে উঠে যেতে নিলেই আমি তাকে ধরে ফেললাম। আঁচল রেগে কিছু বলতে যাবে, তার আগে আমি আঁচল কেটে নিয়ে বুকে ফেলে দেই। আঁচলের চুলগুলো আমার মুখে ছড়িয়ে পড়ে। আহ, কি মন মাতানো ঘ্রাণ! আমি তো আহত হয়ে যাব সোনা। আহত নিহত যা ইচ্ছে হন না কেন, মানা করলো কে? আমায় যেতে দিন দয়া করে। এ বাবা, আমি নিহত হলে তোমাকে জ্বালাবে কে বলো তো? বিরক্তিকর। বলে উঠে চলে যায়। আমি মুচকে আসি। আঁচল ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে চুল মুছছে। আমি শুয়ে আঁচলকে দেখছি আর মুচকে হাসছি। কি হলো, এভাবে 36খানা দাঁত বের করে রেখেছেন কেন? মানুষকে দেখাতে চান আপনার দাঁতগুলো চকচকে? তা যান না, বাইরে গিয়ে দেখান, যত সব। আঁচলের কথায় আমার কোনো রিয়াকশন নেই। আমি আঁচলকে দেখা নিয়ে ব্যস্ত। কেননা আঁচল কালো রঙের তাঁতের শাড়ি পরেছে, যার মধ্যে নীল রঙের পাড়। আঁচলের ফর্সা শরীরে শাড়িটা যেন অপরূপভাবে মানিয়েছে। হঠাৎ আমি খেয়াল করি আঁচলের পেটের কিছুটা অংশ দেখা যাচ্ছে। আমার যেন কেমন একটা ঘোর লেগে যাচ্ছে। আঁচল আমার দিকে তাকিয়ে দেখে আমি খুব মনোযোগ দিয়ে আঁচলকে দেখে যাচ্ছি। আঁচল তাড়াতাড়ি করে শাড়ি ঠিক করে রুম থেকে বেরিয়ে যায়। আমি মুচকি এসে উঠে ওয়াশরুমে চলে যাই। আঁচল নিচে নামতে দেখি হিয়া টিভি দেখছে। আঁচলকে দেখে একখানা মিষ্টি হাসি উপহার দেয়। এতে আঁচলের আগের পরিমাণখানা আরও বেড়ে যায়, যা আঁচল এই মুহূর্তে প্রকাশ করতে পারছে না। আপুই, কিছু বলবি? ভাইয়া কোথায়? আপুই, কখন থেকে ওয়েট করছি ভাইয়ার জন্য। হিয়ার কথা শুনে আঁচলের রাগ আরও বেড়ে যায়। ভাইয়াকে কি দরকার শুনি? না, মানে এই মেয়ে কি মানে করছিস বলতো? আর রেহান তোর জিজু হয়, ওর সাথে কিসের এত আড্ডা তোর? আপুই, রেগে যাচ্ছ কেন? এমনি ভাইয়ার সাথে আড্ডা দিই। আসলে ভাইয়া অনেক মিশুক তো, আর আমিও তো অনেক মিশুক, তাই আর কি। তাই না? এতই যখন মিল তো নিচে গিয়ে খোঁজ না, আমাকে কেন জিজ্ঞেস করছিস যত সব? বলে রেগে রান্নাঘরে চলে যায়। হিয়া এখনো দাঁড়িয়ে মুখ টিপে হাসছে। আঁচল রান্নাঘরে গিয়ে দেখে আঁচলের মা রান্না করছে। কিরে, তুই রেগে আছিস কেন? এমনি, খেতে দাও জলদি। শুনো মেয়ের কথা, তুই না জানলে কে জানবে শুনি?
কেন? হিয়া জানবে? আঁচলের মা বুঝতে পারে আঁচলে রেগে থাকার কারণটা কি। নিশ্চয়ই হিয়াটা আবার আমার মেয়েটাকে কিছু বলেছে। এ মা, এইসব কি বলিস? তোর বর তুই জানবি না হিয়া জানবে? জানবে বলেই তো বললাম, এত কথা বলো না তো। খেতে দাও আমায়। আচ্ছা ঠিক আছে বাবা, যা গিয়ে বস তুই, আমি খাবার রেডি করে আনছি। আঁচল রান্নাঘর থেকে বের হয়ে গেলে হিয়া আসে। আন্টি কি করছে গো? চুপ বজ্জাত মাইয়া, আমার মেয়েটার পিছনে এইভাবে রেগে আছিস কেন বলতো? ও কত কষ্ট পাচ্ছে জানিস? আমি কি করব বলো? ভাইয়াই তো বললো। আর তুমি জানো এতে তোমার মেয়েরই লাভ হবে। আপুই নিশ্চয় ভাইয়াকে বলে দেবে ও ভাইয়াকে ভালোবাসে, তখন ভাইয়া আর আপুই আরো ভালো থাকবে। তুমি দেখো। তাই যেন হয়। এদিকে আঁচল রেগে খাবার টেবিলে বসে আছে। হিয়াও এসে বসে। আপুই চলো না আজ কোথাও ঘুরতে যাই। তুই যা, আমাকে বলছিস কেন? আরে আমি একা যাব নাকি? তোমাকে আর ভাইয়াকেও নিয়ে যাব। ও তাই বল, তোর ইচ্ছে হয়েছে তোর আদরের ভাইকে নিয়ে ঘুরতে যাবি, তা যা না। বারণ করলো কে? হ্যাঁ যাবেই তো। হঠাৎ করে কণ্ঠ শুনে আঁচল আর হিয়া দুজনে পিছনে ফিরে তাকে দেখে আমি দুহাত পকেটে গুজে মুচকি এসে দাঁড়িয়ে আছি। এই তো ভাইয়া চলে এসেছে। ভাইয়া চলুন না কোথাও বেরিয়ে আসি। আমার না এ বাসায় বসে থাকতে একদম বোরিং লাগছে। কেন রে, এতদিন তোর বোরিং লাগেনি, আজ কেন এই কথা বলছিস? ফাজিল মেয়ে। আঁচল চুপ করো, ওকে ধমকাচ্ছ কেন? শোনো শালিকা, তোমার যখন যেতে মন চাইছে তো বিকেল আমরা বের হবো, কেমন? ইয়ে ভাইয়া, এতগুলো থ্যাঙ্কস। আঁচল তুমি চাইলেও আমাদের সাথে যেতে পারো। মা, আমার খাবার দিয়ে যাও তাড়াতাড়ি। আঁচল আমি তোমায় কিছু বলছি। আমার এত বাজে কথা শোনার টাইম নেই। ওকে হিয়া, বিকেলে রেডি থেকো, আমরা বেরোবো। ওকে ভাইয়া। আঁচল আমার কথার কোনো জবাব না দিয়েই খেয়ে উঠে যায়। কিছুক্ষণ পর রিয়াদার আঁচলের বাবা আসে। আঁচল ও তো খেয়ে চলে গেছে। কি বলো? ও সবার আগে খেয়ে চলে গেল? মেবি পেটে কিছু ঢুকেছে। আঁচলের বাবা রিয়াদও হেসে দেয়। আঁচল বিছানায় বসে আছে। তখনই আমি রুমে যাই। আমি আঁচলের গা ঘেঁষে বসতেই আঁচল রেগে আমার দিকে তাকায়। এভাবে তাকিয়ে আছো যে? বসার আর জায়গা পান না নাকি? আমি আঁচলের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ি। কি হলো, শুয়েছেন কেন? ইচ্ছে করছে তাই। আঁচল আমাকে কিছু বলতে গিয়েও পারছে না। চলো না কোথাও ঘুরে আসি, ভালো লাগবে তোমার। আমি কোথাও যাব না, দেখে সরুন। আমি আঁচলের পেটে চুমু দিয়ে আঁচলের কোমর জড়িয়ে ধরি। ছাড়তে বললেই ছেড়ে দেওয়ার মানুষ আমি নই সোনা। কেন ছাড়বেন না কেন শুনি? আপনার হিয়া আছে তো, যান ওর কাছেই যান। অসহ্য। আচ্ছা তোমারও তো চলছে কেন বলো তো? তার মানে সামথিং সামথিং। নাথিং। বলে আমাকে ধাক্কা মেরে উঠে চলে আসে। বিকেলবেলা আমি, হিয়া আর নিশাত মানে আঁচলের কাজিন বেরিয়ে পড়ি। এদিকে আঁচল নিচে নামতেই আঁচলের মা বলে, গেলি না কেন তুই? একটু ঘুরে আসলে তো ভালো লাগতো। তার মানে ওরা চলে গেছে তাই তো? হ্যাঁ, মাত্র বেরিয়েছে। বাবা, আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি? কি রে, কি হলো? কিছু না মা, আমি রুমে যাই। আঁচল অনেকক্ষণ রুমে বসে থেকে ছাদে চলে আসে। এদিকে আমি, নিশাত আর হিয়া সন্ধ্যার দিকে বাড়ি ফিরি। আমি রুমে গিয়ে দেখি আঁচল নেই। আমি বেলকনিতেও খুঁজি, কিন্তু আঁচলকে পাইনি। আমি একে একে সবার রুমে দেখি আঁচল কোথাও নেই। কোথায় গেল? পুরো বাড়ি তো খুঁজলাম। কি হলো, রেহান আঁচলকে পেয়েছো? না মা। তাহলে কোথায় মেয়েটা? ও তো না বলে বাইরে যাওয়ার মেয়ে না। মা আমি একটু ছাদে গিয়ে দেখে আসি। এরকম সন্ধ্যাবেলা ও ছাদে যাবে কেন বলো তো? তবু আমি দেখি না একবার। হ্যাঁ তাই করো। আমি এক প্রকার দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠি। ছাদে আসতে দেখি আঁচল ছাদের এক কোণে গ্রিল ধরে দাঁড়িয়েছে। আমি ধীরে পায়ে আঁচলের কাছে যাই, আঁচলের কাঁধে হাত রাখি। হঠাৎ করে স্পর্শ পেয়ে আঁচল চমকে ওঠে। পেছনে ফিরে তাকিয়ে আমাকে দেখতে পায়। আমি আঁচলকে দেখে স্তব্ধ হয়ে যাই। চোখ দুটো ফুলে গেছে, মুখটাও লাল হয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে অনেকক্ষণ কান্না করছিল। আঁচলকে এরকম দেখে আমার ভিতরটা মোচড় দিয়ে ওঠে। আমি আঁচলকে জেলাস ফিল করাতে চাইছিলাম, কষ্ট দিতে না। আঁচল কি হয়েছে, কাঁদছিলে কেন? কই, কাঁদবো কেন আবার? আমি সরি সোনা। কেন? আপনি তো কোনো ভুল করেননি। আর হিয়া সত্যিই অনেক সুন্দরী, আপনার জন্য পারফেক্ট। আপনার তো এতে কোনো ভুল হয়নি। আমি এবার বুঝতে পারি আঁচলের কান্না করার কারণ। না, অনেক হয়েছে, আর কষ্ট দিতে পারবো না ওকে। তার চেয়ে বরং সবকিছু বলে দিই। দেখো আঁচল, তুমি ভুল ভাবছো। হিয়াকে আমার ভালো লাগতে যাবে কেন?
আমার তো বউ আছে নাকি? এত কিউট বউ থাকতে অন্য মেয়ের দিকে নজর দেবো কেন বলো তো? থাক, এসব নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই, যান রুমে যান। আরে বাবা, আমি তো তোমাকে জেলাস ফিল করানোর জন্য এমন করছিলাম। ওহো, এত চালাক তুমি! ইচ্ছে করে আমায় কষ্ট দিয়েছো এতদিন। দাঁড়াও, আমি যে কি জিনিস হাড়ে হাড়ে বুঝাবো তোমায়। আপনি এখানে থাকতে চাইলে থাকুন, আমি নিচে গেলাম। আঁচল চলে আসতে নিলে আমি আঁচলের হাত ধরে আটকে ফেলি। কি হয়েছে আঁচল? বললাম না তোমাকে জেলাস ফিল করাতে চাইছিলাম। ইভেন হিয়ারও একই উদ্দেশ্য, বুঝেছো? আমি এসব কথা শুনতে চাই না, ছাড়ুন। আঁচল নিজের হাত ছেড়ে নিয়ে রুমে চলে আসে। আঁচল মুখে যতই কথা শোনাক না কেন, রাগ দেখাক, কিন্তু সে তো আজ মহা খুশি, কারণ আমি হিয়াকে ভালোবাসি না। আঁচল নিচে আসতেই হিয়ার সাথে দেখা হয়। আঁচল মুখে একটু গম্ভীর ভাব নিয়ে হিয়াকে বেঁচকি কেটে চলে আসে। হঠাৎ পিছন থেকে কারো ডাক শুনেই দাঁড়িয়ে যায় আঁচল। পিছনে তাকে দেখে রিয়াদ অনেকগুলো আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে। এই নিন মহারানী আপনার আইসক্রিম। এতগুলো? আঁচল এক লাফে সবগুলো আইসক্রিম নিয়ে নেয়। এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁচলের কাণ্ড দেখে আসছি। এত বড় মেয়ে তার আইসক্রিম দেখে বাচ্চাদের মতো বিহেভ করছে। আঁচল নিজের রুমে চলে যায়। রেহান। জি ভাইয়া বলুন। আঁচলকে সব বলে দিয়েছো? জি ভাইয়া, তবু আপনার বোন বিশ্বাস করতে চাইছে না। কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। ভাইয়া, আমার ট্রিটখানা? ওরে মারে, শালিকা তোমার ট্রিট পেয়ে যাবা। আপাতত তোমার সাথে কথা বললে আমার বউ আমার 16টা বাজাবে। নো সমস্যা, সময় মতো চেয়ে নেবো। ওকে ডিয়ার, এবার আমি যাই বইয়ের রাগ ভাঙাতে। না জানি কি কি করতে হয়। আমি রুমে এসে দেখে আঁচল বিছানায় বসে আইসক্রিম খেয়ে যাচ্ছে। আঁচলের মুখ দেখে আমি হাসি চেপে রাখতে পারছি না। বাচ্চাদের মতো মুখে আইসক্রিম লাগিয়ে ফেলেছে বেচারি। আমি আঁচলের পাশে বসতেই আঁচল ব্রুকুসকে আমার দিকে তাকায়। কি চাই? আইসক্রিম চাই। আঁচল কথা না পারি একটা আইসক্রিম আমার দিকে এগিয়ে দিতেই আমি হাত দিয়ে আটকে ফেলি। এটা না। তাহলে কোনটা? আমার কাছে আর আইসক্রিম নেই, এটা নিলে নিন, না হলে বিদায় হন। আমি আঁচলের কথা শুনে মুচকি এসে আঁচলের দিকে এগিয়ে যাই। আমার এগিয়ে আসা দেখে আঁচল ভয় পেয়ে যায়। আঁচল কিছু বুঝে ওঠার আগেই আমি আঁচলের ঠোঁটের পাশে লেগে থাকা আইসক্রিমটুকু খেয়ে ফেলি। আঁচল আমার এমন কাজে স্ট্যাচু হয়ে যায়। আঁচল এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আঁচলের চোখ দুটো এক্ষুনি বেরিয়ে আসবে। এটাই আমার কাছে স্পেশাল। আঁচল কিছু না বলে বেলকনিতে চলে আসে। অনেকক্ষণ পর আমি বেলকনিতে যাই। আর কতদিন ওয়েট করতে হবে বলো তো? মানে কিসের জন্য? ভালোবাসি কথাটা শোনার জন্য। এতই যখন শুনতে ইচ্ছে করছে তো যান না, হিয়ার কাছে থেকে শুনে আসুন। কে হিয়া? আমি তোমার মুখ থেকে শুনতে চাই, বুঝেছো? ভাঙবে তবুও মস্কাবে না। আঁচল রুমে এসে শুয়ে পড়ে। আমার মোবাইলে ফোন আসাতেই আমি রুমে আসিনি, বেলকনিতে দাঁড়িয়ে কথা বলছি। এতক্ষণ কার সাথে কথা বলছে? ওই হিয়া শাকচুন্নিটা নয় তো? আঁচল কান পেতে শোনার চেষ্টা করছে আমি কি কথা বলি, কিন্তু কিছুই শুনতে পারে না। আঁচল একরাশ বিরক্ত আর রাগ নিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা আঁচল চোখ খুলতে দেখে আমি ড্রেসিং টেবিলের পাশে দাঁড়িয়ে রেডি হচ্ছি। আঁচল চোখ পিট পিট করে আমাকে দেখে যাচ্ছে। কি ব্যাপার, এত সকাল সকাল উঠে কোথায় যাচ্ছে? বেবি, উঠে গেছো? ওকে শোনো, কাল রাতে বাবা ফোন করেছিল। মা বাবা আর রিমি গ্রামের বাড়িতে যাবে। জমি নিয়ে মেবি সমস্যা হয়েছে। আমি যেতে চাইছিলাম, মা বারণ করেছে। তুমি তো একা থাকতে পারবে না, তাছাড়া তোমাকে নিয়ে যাওয়া সম্ভব না। এমনিতে ঝামেলা বেঁধে আছে, তাই আমি থেকে যাব। উফ, যাক বাবা, কাল রাতে ওই শাকচুন্নিটা ফোন করেনি, মা ফোন করেছিল। কি হলো, চুপ কেন? কিছু না। আপনি এখন কোথায় যাবেন? আমি মা বাবাকে স্টেশন অবধি দিয়ে আসবো, তারপর ট্রেনে করে চলে যাবে। আমি বিকেলে তোমাকে নিতে আসবো, রেডি থেকো। আমি কোথায় যাব? বাবা মা চলে যাচ্ছে, বাড়ি খালি পড়ে থাকবে, তাই ভাবছিলাম আমরা চলে গেলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। আমি আঁচলের কাছে এসে আঁচলের কপালে একটু চুমু দিয়ে বেরিয়ে যাই। আঁচল উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। কিরে রেহান চলে গেল কেন? না খেয়ে এত সকাল সকাল বেরিয়ে গেছে যে? মা আমার শ্বশুর শাশুড়ি আর রিমি ওনাদের গ্রামের বাড়িতে যাচ্ছেন, তাই ও চলে গেছে ওনাদের ড্রপ করে আসতে। আর আজ বিকেলে আমিও চলে যাব। ও বলে গেছে রেডি হয়ে থাকতে, ও নিয়ে যাবে এসে। সে কি আজই চলে যাবি? হ্যাঁ। বাহ, আমার মেয়েটা কত পরিবর্তন হয়ে গেছে। যাক, ওই অসভ্য ছেলেটার ভূত মাথা থেকে নেমেছে, এটাই অনেক। আচ্ছা এখন খেতে আয়। আসছি। আঁচল খেতে বসে, হিয়াও আসে। আপুই শোনো। হইছে রে পাকনামে বুড়ি, আর বলতে হবে না, ও আমাকে সব বলেছে। ভাইয়া তোকে বলেছে? তুই যে এত বড় ড্রামা কুইন আমি জানতামই না।
এই আপুই, তুই আর আমার উপর রেগে নেই তো? জানিস আমারও কষ্ট হচ্ছিল, কিন্তু ভাইয়া বলল তোর মুখ থেকে ভালোবাসি কথা শুনতেই এত কিছু। বাই দ্য ওয়ে, তুই ভাইয়াকে বলেছিস তো? কি বলবো? ওই যে যার জন্য এত কিছু। বেয়াদব মেয়ে, বেশি বড় হয়ে গেছিস না? দাঁড়া, তোর বিয়ের ব্যবস্থা করছি। হা কর না, আমি তো এক পায়ে খাড়া। বাই দ্য ওয়ে আপুই, ভাইয়া কোথায়? ঘুম থেকে ওঠেনি নাকি? ও চলে গেছে রিমিকে নিয়ে। মানে এত সকাল সকাল চলে গেল? আসলে মা বাবা আর রিমি আজ গ্রামের বাড়িতে যাবে, তাই সকাল সকালে রিমিকে নিয়ে বেরিয়ে গেছে। বিকেলে এসে আমাকে নিয়ে যাবে। রিমিও চলে গেল? মেয়েটার সাথে ভালো করে কথাও বলা হলো না, আর তুইও চলে যাবি? ধুর, ভাল লাগে না। মন খারাপ করার কি আছে বোকামি? এখন তো আর নিজের স্বাধীনতায় চলতে পারবো না বোন। আপুই, তোকে একটা কথা বলবো, কিছু মনে করিস না প্লিজ? হ্যাঁ বল। রিয়ান ভাই সত্যিই অনেক ভালো, ওই জিসান শ্যামরার মতো না। তুই ভাইয়াকে আর কষ্ট দিস না আপুই, প্লিজ। জানি তো। আঁচল আর হিয়া কথা বলছে, অমনি রিয়াদ আঁচলের মা বাবা আসে। কি কথা হচ্ছে দুইজনের? কিছু না ভাইয়া, এমনি। ও কি ঘুম থেকে ওঠেনি? আরে ও তো সকাল সকাল বেরিয়ে গেছে রিমিকে নিয়ে। আজ ওদের গ্রামের বাড়ি যেতে হবে, কাজ আছে কিসের তাই। ও আচ্ছা, আচল ও চলে যাইবি? সে কি, আর 2 দিন থাক। না ভাইয়া। বাবা দেখছো তোমার মেয়ে কেমন জামাই পাগল হয়েছে? ভাইয়া হয়েছে, এবার খাওয়া শেষ করে তোরা। এদিকে আমি আমার মা বাবা রিমিকে স্টেশনে ড্রপ করে দেই। রেহান শোন, বলো মা। ওই দিনের মতো আবার ঝামেলা করিস না। যদি আমি শুনি তুই আবার ড্রিঙ্ক করেছিস তো তোর কপালে শনি আছে বলে গেলাম। ও মা, আমি এসব করি না, তুমি তো জানোই। করিস না তো? ওই দিন কে করেছিল? আমি? মেবি। দেখেছো তোমার ছেলে কতটা বজ্জাত হয়েছে? এই বয়সে বাবাকে বলছে ড্রিঙ্ক করে। আমি কোথায় বললাম? তুমি তো বললে। আহা হয়েছে, তোমরা থামো তো। রেহান শুন, আঁচলকে দেখে রাখিস, ওর কিছু প্রয়োজন হলে এনে দিস, আর ওকে একা একা ফেলে রেখে বেশিক্ষণ কোথাও থাকিস না। ওকে মেরি মা। ভাইয়া তুই বাসায় চলে যা, এবার ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, সাবধানে থাকিস কেমন? হ্যাঁ তুমিও। তারপর আমি সবাইকে বিদায় জানিয়ে চলে আসি। আঁচল হিয়ার সাথে অনেকক্ষণ গল্প করে নিজের রুমে চলে আসে। আঁচল রুমে আসতে দেখে আমার মিসড কল। আঁচল একটা বই নিয়ে বেলকনিতে দোলনায় বসে পড়তে থাকে। আঁচল ভেবেছিল আমি হয়তো আবার ওকে ফোন দেব, কিন্তু না, আমি আর ফোন দেইনি। আঁচল একটা দীর্ঘ শ্বাস ফেলে ফোনটা নিজের পাশে রেখেই চোখ বন্ধ করে নেয়। বিকেলবেলা হঠাৎ দরজায় বেল বাজাতেই হিয়া গিয়ে দরজা খুলে দেয়। ভাইয়া, আপনি সকালে না বলেই চলে গেলেন যে? শালিক পাখি, ভেতরে আসতে দিবে না নাকি দরজার বাইরে থেকেই সব বলবো? হ্যাঁ হ্যাঁ আসুন, কিন্তু শালিক পাখি মানেটা কি? শালিকের আদরে ডাক হলো শালিক পাখি। ভেতরে আসতে আসতে। ওহো ভাইয়া, এত বুদ্ধি থাকে কই? আমার বুদ্ধি নিয়ে গবেষণা করে তুমি পেরে উঠবে না শালিকা, তার চেয়ে বরং এটা নাও, একটা বক্স দিলাম। এটা কি? ধরে নাও এটাই তোমার ট্রিট। হ্যাঁ উৎসাহিত হয়ে প্যাকেটটা খুলে দেখে একটা নতুন মোবাইল। ও মাই গড, ভাইয়া নতুন ফোন, এতগুলো ধন্যবাদ। আমি একটু হেসে দিলাম। এবার বলো আমার আমানত কোথায়? আমানত? আরে পিচ্ছি, আমার বউ কোথায় বলো? ওহো, আপুই নিজের রুমে ভাইয়া। ওকে শালিক পাখি। আমি আঁচলের রুমে এসে দেখি আঁচল নেই। আমি বেলকনিতে যেতেই দেখি আঁচল একটা বই বুকের উপর রেখে ঘুমিয়ে আছে। আমি মুচকে এসে আঁচলের কাছ থেকে বইটা সরিয়ে নিয়ে আঁচলকে কোলে তুলে নেই। আঁচলের ঘুম ভেঙে যেতেই দেখে আমি আঁচলকে কোলে তুলে নিয়ে দাঁড়িয়ে আছি। আপনি এসে গেছেন? যাবে না? যাবো তো, আপনি বসুন, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নেই। আমি আঁচলকে কোল থেকে নামিয়ে আঁচলের কপাল একটা চুমু দিয়ে বললাম, যাও আমি ওয়েট করছি। আঁচল মুচকে এসে ওয়াশরুমে চলে যায়। আমি খাটে আতশো হয়ে বই পড়ছি। কিছুক্ষণ পর আঁচল বের হতেই আমাকে দেখে মুচকে আসে। বেবি এইভাবে হেসো না, আমি মরে যাব তো। আঁচল আমার কথা শুনে জোরে হেসে দেয়। শোনো, শাড়ি পরে চলো, গাড়ি করে তো যাবো, সমস্যা নেই। ওকে শুনুন। হ্যাঁ বলো। একটু হিয়াকে ডেকে দিন না প্লিজ। কেন? এত প্রশ্ন না করে ডেকে দিন। মানে আমার সেফটি পিনটা লাগিয়ে দিতে। ও এই কথা, তো আমি আছি কি করতে শুনি? আপনি মানে?
আমি লাগিয়ে দিই। আপনি? হ্যাঁ বেবি। লাগবে না আপনার হেল্প, আমি হিয়াকে ডেকে আনছি। বলেই চলে যেতে নেয়। আমি আঁচলের হাত ধরে টেনে আঁচলকে নিজের সাথে মিশিয়ে নিই। আপনার হেল্প লাগবে না। চুপ। আমি আঁচলকে পিছনে ঘুরিয়ে শাড়ির আঁচলটা ঠিক করে সেফটি পিনটা হাতে নিয়ে ইচ্ছে করেই আঁচলের ঘাড়ে লাগিয়ে দিই। আউস, আমি কাপড় লাগাতে বলেছি আমার শরীরে না, স্টুপিড কোথাকার। মুচকে সে শাড়িতে পিনটা লাগিয়ে দিই। বেশি লেগেছে বউ? সরুন। আমি আঁচলের ঘাড়ে চুমু দিয়ে আঁচলকে ছেড়ে দেই। হঠাৎ আমার এমন কাজে আঁচল থমকে যায়। আঁচলকে স্থির থাকতে দেখে আমি আঁচলের কাছে এসে বললাম, আরও লাগবে চুমু? আমার কথায় আঁচলের ধ্যান ফিরে। আঁচল রাগী সুরে বলে, ডেভিল কোথাকার। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি শাড়িতে পিন লাগানো শিখেছেন কিভাবে? কিভাবে আবার? আগে আরও 4-5টা বই শাড়িতে পিন লাগিয়ে দিয়েছি তাই। কি? আরেকটা কথা না বলে রেডি হও, নয়তো তোমার খবর আছে। আমি তো রেডি। ওকে চলো তাহলে। আঁচল আর আমি নিচে নামতে দেখি সবাই ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। সাবধানে থাকিস মা। হ্যাঁ মা, চিন্তা করো না। আঁচল শোন, রেহানের সাথে আর খারাপ ব্যবহার করিস না। হ্যাঁ আপুই, ভাইয়ের সাথে রাগ করিস না। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। সাবধানে যাস। ঠিক আছে ভাইয়া। আঁচল আর আমি বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। আঁচল বেচারি মন খারাপ করে গাড়িতে বসে আছে। আমি বুঝতে পারছি আঁচলের মন খারাপ। বেবি, এখন কিন্তু আমার কাছ থেকে পালাতে পারবে না আর। আমার কথা শুনে আঁচল রাগি চোখে আমার দিকে তাকায়। এই ছেলেটার সমস্যাটা কি বুঝি না। একেই তো দেখতে পাচ্ছে আমার মন ভালো না, তার উপর আবার উল্টাপাল্টা করা শুরু করে দিয়েছে। ইচ্ছে করছে নাকটা ফাটিয়ে দিই, যত সব। আমি মুচকে এসে ড্রাইভ করতে থাকি। পথে আঁচলকে আর জ্বালাইনি। কিছুক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছে যাই। আঁচল রুমে গিয়ে শুয়ে পড়ে। আঁচল, ফ্রেশ হয়ে নাও, তারপর না হয় ঘুমাও। আমি কি বলেছি আপনাকে যে আমি ঘুমাবো? তা বলনি। ভাবলাম এতটা পথ জার্নি করেছো আর তুমি তো শুয়ে পড়লে। ঘুমাবো না, এমনিই শুয়েছি। আপনি ফ্রেশ হয়ে আসুন, তারপর আমি যাব। আমি কিছু না বলে ফ্রেশ হতে চলে যাই। কিছুক্ষণ পর আঁচল বিছানা ছেড়ে উঠে হাতে নিজের কাপড় নেয়। এরই মধ্যে আমিও রুমে আসি। রাতে রান্না করবে নাকি বাইরে থেকে আনিয়ে নেব? না, আমি রান্না করব, বাইরে থেকে আনাতে হবে না। বাইরের খাবার খাওয়া ঠিক না। আমি আঁচলের কথায় মুচকি এসে ফ্লাই কিস করি। আঁচল মুখ বেসকি কেটে ওয়াশরুমে ঢুকে পড়ে। রাতের বেলা আঁচল ডিনার রেডি করছে। হঠাৎ কেউ আঁচলকে পেছন থেকে জড়িয়ে ধরে। আঁচল কিছুটা ভয় পেয়ে যায়। পরে বুঝতে পারে যেটা আমি ছাড়া আর কারো কাজ না। কি হচ্ছেটা কি? দেখতেই তো পাচ্ছেন কাজ করছি, অযথা বিরক্ত কেন করছেন? ওহো, আমি টাচ করে তুমি ডিস্টার্ব ফিল করো তাই না? ওকে ফাইন, আজ থেকে আর তোমার ধারে কাছেও ঘেসবো না। যে কথাটি বলতে এসেছিলাম, কাল থেকে অফিস যাব। বাবা নেই, এমনিতেই তো এসব আমাকেই সামলাতে হবে তাই। বাহ, তা তো ভালো কথা। আঁচলকে আর কিছু বলতে না দিয়েই আমি কিচেন থেকে চলে আসি। যা বাবা, উনি তো দেখছি সত্যি সত্যিই রাগ করলেন। ডেভিলটা রাগও আছে দেখছি। আমি রুমে এসে শুয়ে পড়ি। আঁচল ডিনার রেডি করে আমাকে ডাকছে, কিন্তু আমার সারা শব্দ নেই। আঁচল রেগে রুমে এসে দেখে আমি শুয়ে আছি। আঁচল বুঝতে পারে আমি বোধহয় একটু বেশি হার্ড হয়েছি। শুয়ে পড়লেন যে, খেতে আসুন। কি হলো, উঠুন। আমাকে দুবার ডাকে। আমার কোনো সারা শব্দ না পেয়ে আঁচল আরও রেগে যায়। আঁচল আমাকে টেনে তুলে বসানোর চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হলো। কেননা আমার মতো বডি বিল্ডারের কাছে আঁচলের কাঠির মতো শরীরখানে কিছুই হবে না। আঁচলের চেষ্টা দেখে আমি এসে দেই, কিন্তু হাসিটা আঁচলকে বুঝতে দেইনি। আমি উঠে বসে গম্ভীর কণ্ঠে বললাম, আমি খাবো না, তুমি বরং খেয়ে নাও। ওই সময়ের জন্য সরি, এবার তো চলুন। শুধুই সরি? তো আর কিছু না? কি? আঙ্গুল দিয়ে নিজের ঠোঁট দিয়ে ইশারা করে দেখাই। পারবো না। আমিও খাবো না, যদিও খুব খিদে পেয়েছিল। আঁচল অসহায়ভাবে আমার দিকে তাকায়। আমি ভুরু নাচে আঁচলের দিকে তাকিয়ে মুচকে হাসি। আঁচল আমার পাশে বসে দু হাতে আমার মাথাটা কাছে এনে আমার ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়। আমি আঁচলের কোমর চেপে ধরি। এবার হয়েছে, চলুন। বাবা, আমার বউটা দেখে আমার থেকেও বেশি রোমান্টিক। আসলে আমার কথায় লজ্জা পেয়ে চলে যায়। আমিও যাই। দুজনের খাওয়া শেষ হলে ঘুমাতে চলে যাই। আঁচল পাশ পেরে শুয়ে পড়ে আর আমি তাকে টান মেরে নিজের কাছে নিয়ে আসি। আপনি ঘুমান, সকালে কি ডাকতে হবে? 9টায় অফিস। আচ্ছা ঠিক আছে। আমি আঁচলকে বুকে এনে ঘুমিয়ে পড়ি। সকালবেলা আঁচলের আগে আমার ঘুম ভেঙে যায়। আমি আঁচলের কপালে চুমু দিই। আঁচল নড়ে চড়ে উঠতেই আমি ঘুমের ভান ধরি। আঁচল তাকিয়ে দেখে 7টা বাজে। আমার দিকে এক পলক তাকিয়ে আঁচল উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানাতে চলে যায়। আঁচল ব্রেকফাস্ট রেডি করে আমাকে ডাকতে এসে দেখে আমি ভেজা শরীরে টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে চুল ঝাড়ছি।
আঁচলকে দেখা মাত্র আমি মুচকে হাসি। রেডি হয়ে আসুন। আসছি। আঁচল চলে গেলে আমি রেডি হয়ে ব্রেকফাস্ট করতে যাই। আমাকে খাইয়ে দাও। আঁচল কিছু না বলে আমাকে খাইয়ে দেয়। এবার খুশি তো? নিজের টাকায় বউকে খাওয়াবো। এখনো তো জাননি, এতে এত কথা বলছেন। যাচ্ছি তো। আমি আঁচলের কাছে এসে আঁচলের কপালে চুমু দেই। আসি বেবি, আমায় মিস করলে ফোন করো, সাথে সাথে চলে আসবো। বলবো না মিস। নাকি দেখাই যাবে বউ। আমি চলে যেতে আঁচল দরজা লক করে নিজের রুমে চলে আসে। এসে টিভি দেখা শুরু করে, কিন্তু কিছুক্ষণ কাটার পরই বেচারির বোরিং লাগছে। এত সময় কি টিভি দেখে পার করা সম্ভব নাকি? আঁচল আবার বারবার ঘড়ি দেখছে আর ভাবছে লাঞ্চের টাইমে আমাকে ফোন করবে। কিছুক্ষণ পর আমি নিজেই ফোন করলাম। হ্যাঁ বলুন। মিস করছো আমায়? বাপরে, এই টেবিলটা বুঝলো কেমনে? না মিস করতে যাব কেন আছিপ? জানি তো মিস করবেই। আমি আসছি কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা। আমার কথায় আঁচল শুধু আচ্ছা বললেও বেচারি মনে মনে খুবই খুশি হয়। আঁচল গিয়ে লাঞ্চ রেডি করতে থাকে। কিছুক্ষণ পরে বেল বাজতেই আঁচল গিয়ে দরজা খুলে দেয়। আঁচল দরজা খুলে পুরো অবাক। আমার হাতে অনেকগুলো আইসক্রিম আর চকলেট নিয়ে দাঁড়িয়ে আছি। কি বউ, হা হয়ে তাকিয়েছো যে, নিবে না? আঁচল মুচকি এসে আমার কাছ থেকে চকলেটের আইসক্রিমগুলো নেয়। বিকেলবেলা। আঁচল, কোথাও ঘুরতে যাবে? তোমার কিছু লাগবে? না, কিছুই লাগবে না। তাহলে চলো কোথাও থেকে ঘুরে আসি, একবারে রাতে ডিনার করে ফিরবো। আচ্ছা। ওকে, রেডি হয়ে এসো। আঁচল রেডি হতে চলে যায়। আমিও রেডি হয়ে নিই। আঁচল রেডি হয়ে আসতেই আমি আঁচলকে দেখে হা হয়ে যাই। আরও বেশি অবাক হই। আঁচল আমার সাথে মিল রেখে ড্রেস পরেছে। বেশি সাজতে হবে না, নর্মাল সাজবা, বুঝছো? আঁচল শুধু ঠোঁটে হালকা লিপস্টিক দেয় আর চোখে কাজল, সাথে নর্মাল জুয়েলারি। তাতে আঁচলকে দেখতে মাশাআল্লাহ বলতেই হবে। রিক্সা করে ঘুরলে কেমন হয়? মন্দ না। আমি আঁচলকে নিয়ে রিক্সায় উঠি। এত দূরত্ব বজায় রাখলে তো পড়ে যাবে, তার চেয়ে ভালো আমার কাছে এসে বসো। এই জন্যই রিক্সায় করে ঘুরতে চেয়েছেন, তাই না? আমি মুচকে এসে আঁচলের কোমর জড়িয়ে ধরে বসি। অনেকক্ষণ দুজন ঘোরাঘুরি করে শপিংয়ে যাই। শপিং মলে আসলেন কেন? কিছু কেনাকাটা করতে। কই, বাসায় তো বলেননি। আরে বেশি কিছু না, জাস্ট তোমার কয়েকটা শাড়ি। আমার শাড়ি তো আছেই, আর কিনতে হবে না, চলুন এখান থেকে। আমি রাগে চোখে আঁচলের দিকে তাকাই। আঁচল আমার চাহনি দেখে ভয় পেয়ে চুপ মেরে যায়। আমি আঁচলকে নিয়ে একটা শপে ঢুকি। হঠাৎ পেছন থেকে কেউ ডাক দেয়। আঁচল আর আমি দুজনে পিছনে ফিরে তাকাই। আঁচল মানুষটাকে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। আচমকায় আঁচলের মুখ থেকে বেরিয়ে আসে, জিসান। আঁচলের মুখে জিসান নামটা শুনে আমি চমকে যাই। তার মানে সামনে থাকা লোকটা জিসান। আমি এক হাতে আঁচলের কোমর ধরে জিসানের দিকে এগোতে থাকি। বাহ, বিয়ে করে নিয়েছো? কতদিন হলো? আঁচল কিছু বলছে না, শুধু এক দৃষ্টিতে জিসানের দিকে তাকিয়ে আছে। হে ব্রো, আমি রেহান, আঁচলের হাজব্যান্ড। তুমি জিসান? জি। তোমাকে দেখার অনেক ইচ্ছে ছিল আমার, জানো তো, স্পেশালি একটা কথা বলার জন্য। কি কথা? থ্যাঙ্কস। কেন? আঁচলকে ফিরিয়ে দিয়ে তুমি যে আমার কত বড় উপকার করেছো নিজেও জানো না। তোমার জন্য আঁচলকে পেলাম, না হলে হয়তো খাঁটি হিরে হারিয়ে ফেলতাম। জিসান আমার কথা শুনে অবাক হয়ে যায়। আঁচল আপনাকে আমার সম্পর্কে বলেছে? আঁচল বলেনি, তবে বিয়ের আগে আঁচলের মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি বলেছে। আর বিয়ের পর অবশ্য আঁচল অনেকবারই তোমার নাম নিয়েছিল, কিন্তু এখন মনে হয় তোমার নামটাও ভুলেই গেছে। কি আঁচল, তাই তো? আঁচল এতক্ষণ আমার কথাই শুনছিল। আঁচল কিছু না বুঝিয়ে বলে দেয়, হ্যাঁ। দেখলে তো, এই না হলে আমার বউ পুরনো সব কথাই ভুলে গেছে। যেন আমাকে অনেক ভালোবাসে। মাত্র তো কয়েকটা দিন হলো বিয়ের, এর মাঝে এতটা ভালোবেসে ফেলেছি কি বলবো আর। আজ অফিসে গিয়েছিলাম, কিছুক্ষণ পরে ফোন দিয়ে বলে বাসায় চলে আসো। আসলে আমার কথা শুনে হা হয়ে যায়। বলে কি, এত বড় মিথ্যা? বাই দ্য ওয়ে, উনি কে? তোমার মিসেস? জিসানের সাথে মেয়েটিকে উদ্দেশ্য করে বললাম। আসলে এতক্ষণ জিসানকে দেখে এতটাই ব্যস্ত ছিল যে জিসানের সাথে যে আরো একজন আছে তার দিকে খেয়ালই করেনি। আমার মুখে শুনে আঁচল তাকিয়ে দেখে জিসানের সাথে একটা মেয়ে, দেখতে অতটা সুন্দরী না যতটা আঁচল। হ্যাঁ সায়নী। কেমন আছো ভাবি? ভালো। আপনি? এমন একখানা বর পেলে কেউ কি খারাপ থাকতে পারে বলো? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলের কথা শুনে জিসান অনেকটা জেলাস ফিল করছে। আর আমি তো শেষ, সব যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হলো এটা? জিসানকে দেখে ওর মাথা খারাপ হয়ে গেল না তো? আচ্ছা জিসান ভাইয়া, সামনে ভাবি ভালো থাকবেন কেমন? আল্লাহ হাফেজ। জিসানের তো এবার রাগ উঠে যায়। চেয়েছিল আসলকে সেকা দিয়ে সারা জীবন কাঁদাবে,
এখন তো আঁচলে উল্টো জিশানকে ছেঁকা দিয়ে ব্যাকা করে দিল। আঁচল আমার হাত ধরে টেনে নিয়ে চলে যায়। আমি আঁচলের কানের কাছে ফিসফিস করে বললাম, কি হলো বলো তো, এমন বিহেভ করলে যে? ইচ্ছে হয়েছে তাই? আপনার কোনো সমস্যা? না না, সমস্যা কিসের? আমি আঁচলের জন্য কিছু শাড়ি কিনে রেস্টুরেন্টে চলে যাই। তারপর দুজনে একসাথে ডিনার করে বাড়ি ফিরি। 5 দিন পর আঁচল কিচেনে রান্না করছে, আর আমি আঁচলকে সাহায্য করছি। শুধু সাহায্য বলে ভুল হবে, সাথে জ্বালিয়ে মারছি। হঠাৎ বেল বাজতে আঁচল বলে, দাঁড়ান, আমি দেখে আসি। আমি থাকতে আমার বউটার কষ্ট করা লাগবে না। আমি কি দরজা খুলে দেখি আমার মা বাবা আর রেমি। মা বাবা, তোমরা চলে আসলে যে? আমাকে তো বলো নি আজ আসবে। বলতাম, পরে ভাবলাম আঁচল একা একা থাকবে বাড়িতে, তাই বলিনি। বলতে তো পারতে। আর আমি অফিস গেলে আঁচল তো একাই থাকে। বাই দ্য ওয়ে, আসতে অসুবিধা হয়নি তো? একদমই না। আচ্ছা, তোমরা ফ্রেশ হয়ে আসো। মা বাবা রিমি সবাই যার যার রুমে চলে যায়। আঁচল কিচেন থেকে বেরিয়ে আসে। কে আসলো? মা বাবা। তাই? রিমি আসেনি? রুমে গেছে। আঁচল মুচকি এসে চলে আসে। রিমি ফ্রেশ হয়ে বিছানায় রেস্ট নিচ্ছে, এমন সময় আঁচল আসে। রিমি, ওহো ভাবি আসো। কেমন কাটলো গ্রামের দিনগুলো? অনেক ভালো, তবে একটু টেনশনও ছিলাম বটে। কিসের টেনশন? আমরা চলে গেলাম, তুমি না জানি আমার ভাইয়াটাকে কত কষ্ট দিয়েছো। কষ্ট দেয়নি গো, আমি তো তোমার ভাইয়ের প্রেমে পড়ে গেছি। কি? গল্প পরে হবে, এখন চলো। আঁচল চলে যায় সবার জন্য খাবার রেডি করতে। আমার মা বাবা আসে। আঁচল, তোমার কোনো সমস্যা হয়নি তো? না মা। এই সুযোগে রোহানের অফিস যাওয়াটা শুরু হলো, কি বলো? হ্যাঁ বাবা, একদম। আমি একটু মুচকে হাসি, সাথে আঁচলও। রাতের বেলা আঁচল রুমে এসে দেখে আমি বেলকনিতে দাঁড়িয়ে আছি। আঁচল ধীর পায়ে আমার কাছে এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আমি বুঝতে পারি মানুষটা কে, কারণ তার শরীরের ঘ্রাণ, প্রতিটা স্পর্শ আমার খুব চেনা, খুবই চেনা। আমি আঁচলের হাত দুটো চেপে ধরি। আজ সূর্য কোন দিক দিয়ে উঠলো বলো তো? কেন? এত ভালোবাসা যে। আমার বর, আমি ভালোবাসবো, এতে তোমার পারমিশন নিতে হবে বুঝি? আমি মুচকে এসে আঁচলের কোমর জড়িয়ে ধরি। মোটেই না, তবে এতদিন যে কষ্ট দিয়েছো তার শাস্তি তো পেতে হবে, তাই না? আমি সব শাস্তির জন্যই রেডি আছি, বুঝছো? এই ওয়েট, তুমি আমাকে তুমি করে বলছো যে? বাবা, এত পরিবর্তনের কারণ কি জানতে পারি? প্রেমে পড়ে গেছি। কার? আমার টেবিল পরের। এমনভাবে প্রশ্ন করছে যেন অন্য কারো প্রেমে পড়েছি। অন্য কারোর প্রেমে পড়ে দেখোই না, তোলে আছাড় মারবো। আমার কথা শুনে আঁচল হেসে দেয়। এবার তো বলো। কি? ভালোবাসি। সবকিছুই কি মুখে বলতে হয়? আমি মুচকি এসে আঁচলকে কোলে তুলে নিই। না, মুখে বললে তো হয় না, প্র্যাকটিক্যালি করে দেখাতে হয়। আঁচল লজ্জায় চোখ বন্ধ করে নেয় আর আমার গলা জড়িয়ে ধরে। আর তারপরে শুরু হয়েছে আমাদের নতুন ভালোবাসার জীবন। তো বন্ধুরা, এই রোমান্টিক দুষ্ট মিষ্টি ভালোবাসার গল্পটি কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন গল্প নিয়ে এসেছি খুব শীঘ্রই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।